হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে এই পুরো তোমাদের লেভেলের ফিজিক্সের ওয়ান অফ দা ইজিয়েস্ট চ্যাপ্টার বলা যায়। সেটা হচ্ছে কি, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন তার মানে আমরা মেইনলি আলোর আলো নিয়ে কিছু একটা পড়বো, তাই না? আলোর কিছু ক্যারেক্টারিস্টিক, আলোর কিছু জিনিসপাতি পড়বো, তাই না? তো চলো আমরা দেখি কি আছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার আসলে বললামই তো, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। তো এটা পড়তে বেশি প্যারা হবে না। তো এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের এই চ্যাপ্টারের মেইন টপিকটাই আলো। তাহলে আমাদের যদি এই চ্যাপ্টার পড়তে হয় তাহলে আমাদের আলো কি জিনিস এটা আগে জানা লাগবে। তো আলো হচ্ছে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে কি আমি তোমাদের আগে বলছি? আচ্ছা, দুই ধরনের ওয়েভ মিলেমিশে আমাদের একটা ওয়েভ তৈরি করে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা হচ্ছে আমাদের আলো। আমাদের ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক। আচ্ছা, আমি কিভাবে দেখাবো তোমাদের? ইলেকট্রিক ওয়েভ ধরো যদি এইভাবে যায়, তো এর সাথে ঠিক পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল করে আমার ম্যাগনেটিক ওয়েভটা যায়। তার মানে ম্যাগনেটিক ওয়েভ যাবে এইভাবে এইভাবে বাইরের দিকে, ভিতরে আবার এইভাবে এইভাবে। এটা 3D তে কিভাবে আঁকি? যদি এটা ওয়াই এক্স আর যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে ধরো তোমার এক্স অ্যাক্সিসের দিকে যদি এভাবে লাইট ওয়েভ যায়, তাহলে আমার এই যে জেড অ্যাক্সিসের দিকে আমার যাবে ম্যাগনেটিক ওয়েভটা। এইভাবে কাইন্ড অফ এইভাবে, তোমাদের এটা আসলে বোঝা লাগবে না, আমি জাস্ট এমনি বলতেছি। তো ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভের একটা সন্নিবেশ বলা যায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিশেষত্ব কি? তোমরা জানো যে কোনো প্রকারেরই ওয়েভ, তরঙ্গের চ্যাপ্টার তোমরা অলরেডি হয়তো পড়ানো হয়েছে। তো তরঙ্গ আসলে তরঙ্গের কি করে? তরঙ্গ আসলে কি করে? নিজে ওয়েভ সৃষ্টি করার মাধ্যমে শক্তি ট্রান্সফার করে না, এনার্জি ট্রান্সফার করে। এখন তুমি যদি পুকুরে একটা ঢিল মারো, তো পুকুরে দেখবা যে একটা ঢেউ তৈরি হয়েছে, একটা ওয়েভ তৈরি হয়েছে, একটা তরঙ্গ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে তোমার স্বাভাবিক মাইন্ডে মনে হতে পারে যে তোমার ওয়েভ বা তরঙ্গ তৈরি হতে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইতে বুঝি সবসময় মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু এই যে বিশেষ প্রকারের যে ওয়েভটা, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা, এটার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তার মানে কি, এটা শূন্য মাধ্যমেও এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তো এটা গেল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে বৈশিষ্ট্য। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে আমাদের আলো। এখন আলো আমাদের কি করে? আমাদের যখন ধরো এটা হচ্ছে আলো, আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, তখন সেখানে কিছু ঘটনা ঘটে। তো কি কি ঘটনা ঘটে দেখো। আলো আমাদের কি, ধরো এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2। আমাদের আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যখন আসতেছে, তো এই যে দুইটা মাধ্যমের মাঝখানে যে একটা লাইন আছে ধরে নাও, এখানে এসে সে কিছুটা ইন্টারঅ্যাক্ট করে। সেটা কি করে? ধরো আলোর এখানে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। এক, আলোর প্রতিফলন হতে পারে। এই যে আলো আসবে, এই মাধ্যমে আলো প্রতিফলিত হয়ে চলে যাবে, এদিকে আসলো, আলো প্রতিফলিত হয়ে চলে যাবে। এটা হচ্ছে আমার আলোর প্রতিফলন। আরেকটা ঘটনা কি ঘটতে পারে? সেটা হচ্ছে আমার আলো মাধ্যমে এসে এই মাধ্যম দ্বারা শোষিত হয়ে যেতে পারে। ঠিক আছে, আলো একটা মাধ্যমে এসে মাধ্যমে আলোটা শোষিত হয়ে যেতে পারে। তো আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে আলোর শোষণ। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আর আরেকটা যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে তোমার আলোর প্রতিসরণ। প্রতিফলন তো বুঝলাম, প্রতিসরণটা তাহলে কি? চলো বুঝাচ্ছি। প্রতিসরণ জিনিসটা হচ্ছে তোমার আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন পাস হয়ে যায়, ভেদ করে চলে যাচ্ছে, এই মাধ্যমে চলে আসলো, তখন তার অ্যাঙ্গেলের কিছুটা পরিবর্তন হয়। সে কিছুটা দিক পরিবর্তন করে মাধ্যমের ঘনত্বের উপর ডিপেন্ড করে। এটা তোমাদের পরের চ্যাপ্টার যে আছে নবম অধ্যায়, সেটার পড়ার বিষয়। তো এই তিনটা ঘটনা আসলে ঘটে। যেমন ধরো এই যে আলো আসলো, আলো তার সোজা যদি যেত তাহলে এদিকে যেত, কিন্তু সে কিছুটা অ্যাঙ্গেল পরিবর্তন করে যায়। এটা হচ্ছে মাধ্যমের ঘনত্বের কারণে। ঠিক আছে, তো এই যে ঘটনা তিনটা, এই তিনটা ঘটনা আমার একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন আলো যায় তখন ঘটে। বুঝতে পারছি? এখন আমরা চোখে কি দেখি জানো? আমরা যে চারপাশে জিনিসপাতি দেখি, যা যা দেখতেছি, আমরা আসলে কি দেখি? আমরা কি বস্তু দেখতেছি? আমরা যে বস্তুগুলো দেখতেছি এটা আসলে আমরা আলোই দেখি।
আচ্ছা, প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ এই তিনটা ঘটনা ঘটে আমরা দেখলাম। এখন আমরা এতক্ষণ পর্যন্ত বুঝে ফেলছি যে আলো একটা ওয়েভ। তো আলো একটা কি তরঙ্গ। তো তরঙ্গ যদি হয় তাহলে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে তার একটা, তাই না? তো তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, আলোর একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এখন আলোর বিভিন্ন ধরনের তরঙ্গ হতে পারে, একদম সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে, আবার ধরো 1 কিলোমিটার 2 কিলোমিটার বা কয়েক কিলোমিটার পর্যন্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। আলোর তরঙ্গ এত বড় হতে পারে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত ছোট হতে পারে, ঠিক আছে? এখন এই চার্টটা দেখো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য যখন, আচ্ছা ল্যামডা দিয়ে বোঝায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তো আলো তরঙ্গ দৈর্ঘ্য এগুলো ন্যানোমিটারে দেওয়া আছে। ন্যানোমিটার মানে তো জানোই 1 মিটারের ইনটু 10⁻⁹। তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য যখন 0.01 ন্যানোমিটার থেকেও কম হয় তখন সেটাকে বলা হয় গামা রে। এটাকে বলা হয় গামা রে, ঠিক আছে? গামা রে। আর 0.01 থেকে 10 ন্যানোমিটারের মধ্যে হলে সেটাকে বলা হয় এক্স রে। এরপরে আসে যে আল্ট্রাভায়োলেট রে, তারপরে আসে দেখো বেগুনি, নীল, বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। এই যে আমাদের যে রংধনু 7টা রং দেখতেছো, এই যে এইগুলা। আর এরপরে এর থেকেও বড় হলে দেখো 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, এখন আমরা মিলিমিটারে চলে গেছি। 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটারের মধ্যে হলে এটাকে বলা হয় ইনফ্রারেড ওয়েভ, ঠিক আছে? তার থেকেও যদি বড় হয় 1 মিলিমিটার থেকে 1 মিটারের রেঞ্জে যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে সেটাকে বলা হয় মাইক্রোওয়েভ। আর তার থেকেও যদি বড় হয়, সবথেকে বড় যেটা, সেটাকে বলা হয় রেডিও ওয়েভ। বুঝতে পারতেছো? তো আলোর এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। এর মধ্যে আমাদের ভিজিবল রেঞ্জ যেটা, আমরা যে তরঙ্গ, আমরা তো সব তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই না, সব তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গই কিন্তু আমরা দেখতে পাই না। এর মধ্যে আমাদের দেখো 380 থেকে 750, বা এটাকে যদি জেনারেলাইজ করব 350 থেকে 750, এই রেঞ্জের মধ্যে যে আলোটা সেটা হচ্ছে আমরা দেখতে পাই, এটা হচ্ছে ভিজিবল, মানুষের কাছে ভিজিবল, ঠিক আছে? কিন্তু অন্যান্য যে পশু পাখিগুলো আছে তারা অনেক সময় এর বাইরেও অনেক ধরনের, এর বাইরের রেঞ্জেও তারা দেখতে পারে অনেক সময়, ঠিক আছে? এখন আমি তো বলতেছি যে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এই 350 থেকে 750 তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা, এটা আমরা দেখতে পারতেছি, এটা ভিজিবল, এটা আসলে দেখতে কেমনে পাই? এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। তো আমাদের ধরো আমি এই মার্কার দিয়ে বোঝাই, ধরো আমি তো বললাম এটা এই রেঞ্জের আলো আমরা চোখে যদি পড়ে তাহলে আমরা দেখতে পাই। এখন এই বস্তু থেকে কি আলো নির্গত হয়? না, হয় না। এখন তাহলে এখানে কাহিনীটা কি? এখানে কাহিনী হচ্ছে তোমার আলোর সোর্স, যেমন সূর্য, তোমার লাইট বাল্ব, এগুলো থেকে যখন এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, এই যে ধরো বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আসে, এসে ধরো এই মার্কারে পড়লো। এবার এই মার্কারে পড়ার পরে আমার 3 ধরনের ঘটনা ঘটতে পারে, 3 ধরনের ফেনোমেনা আমি বলছি কি ঘটতে পারে। এই যে প্রতিফলন হতে পারে, শোষণ হয়ে যেতে পারে, প্রতিসরণ হতে পারে। এখন ধরো আলোটা আসলো, ধরো একটা আলোর বিম এভাবে আসলো, এসে আমার এই মার্কারের উপরে পড়লো, পড়ার পরে এখানে কিছু আলো তো শোষণ হয়ে গেল, কিছু আলো এর মাধ্যমে ভিতর দিয়ে প্রতিসরিত হয়ে গেল। এখন এই যে শোষণ এবং প্রতিসরণ ঘটার পরে যে আলোগুলো যে তরঙ্গ দৈর্ঘ্য আলোটা বাকি থাকতেছে, সেই রেঞ্জে তরঙ্গ দৈর্ঘ্যটা আমার প্রতিফলিত হচ্ছে। ধরো, ঠিক আছে, ধরো এই ধরনের, ধরো এখানে কিছু একটা রেঞ্জে লাইট বিম প্রতিফলিত হয়েছে। এখন এই আলোর বিমটা যখন এই মার্কারের পরে প্রতিফলিত হয়ে এসে আমার চোখের মধ্যে, চোখের পাতায় পড়তেছে, চোখের পাতায় না সরি আইবলে পড়তেছে, এবং সেটা রেটিনাতে আমার উত্তেজনা সৃষ্টি করতেছে। আমার ব্রেন সেটাকে সেই আলোটাকে প্রসেস করে একটা ইমেজ ক্রিয়েট করতেছে আমার ব্রেন। তো এইটা হচ্ছে আমাদের দেখার প্রসেস, ঠিক আছে? এখন আমরা বিভিন্ন ধরনের কালার কেন দেখি? আমি বললাম না, ধরো এই যে 380 থেকে 450 ন্যানোমিটারের মধ্যে যদি আমার থাকে লাইট বিমটা, তাহলে সেটাকে আমরা বেগুনি দেখি। 450 থেকে 495 এই রেঞ্জের মধ্যে যদি আলো থাকে তাহলে আমরা সেটাকে নীল দেখি। এখন এই
এই মার্কারটা তোমরা আশা করি লাল দেখতেছো, আমিও লাল দেখতেছি। এখন এই মার্কারে যখন আলোটা পড়ছে, একটা সাদা আলো পড়ছে, সাদা আলোর মধ্যে সব সব ধরনের আলোই থাকে, সব রঙের আলোই থাকে। এখন এখানে যখন সাদা আলোটা পড়ছে, এটা শুধুমাত্র লাল লাল দেখতেছো না তুমি, তার মানে এটা শুধুমাত্র কি লাল, কই এই যে লাল 620 থেকে 750 এই রেঞ্জের যে তরঙ্গ দৈর্ঘ্য, এই রেঞ্জের আলোটা বাদ দিয়ে বাকি সবটা হয় শোষণ করে নিছে না প্রতিফলিত হয়ে চলে গেছে, শোষণ করে নিছে। শুধুমাত্র লাল আলোটা সেটা প্রতিফলিত হয়ে আসছে, এসে আমার উত্তেজনা সৃষ্টি করছে চোখে, এই কারণে আমি এটাকে লাল দেখতেছি। তাহলে কালো আমরা কেন দেখি? কালো তুমি দেখতেছো না, যে জিনিসটা কালো তার মানে বুঝতে হবে এই জিনিসটা আসলে কোনো লাইটই আমার প্রতিফলিত করতেছে না। ঠিক আছে, হয়তো কিছু করতেছে, আমরা কিছু তো দেখতেছি, পুরোটা তো একদম ঘন অন্ধকার তো দেখতেছি না। তো ঘন অন্ধকার জিনিসটা হচ্ছে তোমার আলোর অভাব। ঠিক আছে, যদি তুমি কোনো জিনিস একদম খুব কালো দেখো, কালো থেকে কোনো আলো প্রতিফলিত হচ্ছেই না, তার মানে বুঝতে হবে যে ওইটা আসলে ওই কালো জিনিসটা আমার সব লাইট শোষণ করে নিছে। ঠিক আছে, তো ওইখান থেকে আবার কোনো প্রতিফলন আসতেছে না। এখান থেকে প্রতিফলন হচ্ছে কিন্তু খুবই কম, বেশিরভাগ তরঙ্গদৈর্ঘ্যের আলো এটা শোষণ করে নিচ্ছে বিধায় আমরা এটাকে কালো দেখতেছি। ঠিক আছে, আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, আমাদের লাইটের ভিজিবল রেঞ্জটা কত, 350 থেকে 380 থেকে 750, এটা পরীক্ষায় সাধারণত আসে। ঠিক আছে, এটা এতক্ষণ পর্যন্ত যা যা বলছি এগুলো যদি বুঝতে পারো তাহলে আমরা একটু সামনে আগাই। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদের একটু আগেই বলছি আমাদের যে ওয়েভটা সেটা কি করে আমার এনার্জি, সে এনার্জি বহন করে নিয়ে যায়, তাই না? সেটা আসলে একটা এনার্জি বলা যায়। এখন আমাদের লাইট ওয়েভ যেটা, সেটা আমার যে এনার্জিটা ক্যারি করতেছে সেটার একটা সূত্র আছে, দেখো এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো, E h nu বা hf ও বলতে পারো। এটা হচ্ছে তোমার এই যে আলোর যে তরঙ্গ সেটার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এইচটা কি, এই হচ্ছে আমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আমি তোমরা জানো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কি, বা প্ল্যাঙ্কের ধ্রুবক, তোমরা এসে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, এটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন তোমার এই যে এনার্জি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে আবার এভাবেও দেখা যায় h c বাই ল্যামডা। c হচ্ছে আলোর বেগ, তাই না, লাইট স্পিড, সিটা হচ্ছে তোমার আলোর বেগ, সিটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট। আর এখানে থাকতেছে কি, এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এখন দেখো তোমার তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, hc বাই ল্যামডা। এখন টাও একটা ধ্রুবক, টাও একটা ধ্রুবক, তাই না? তাহলে এটা আসলে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন তার মানে তুমি দেখতেই পাচ্ছ শুধুমাত্র ভ্যারি করতেছে, এই ইকুয়েশনে ভ্যারিটা করতেছে কি, এই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমার ভ্যারিয়েবল আছে, আর উপরের পার্টটা তো কনস্ট্যান্ট। এখন এই ই বা এনার্জির সাথে আমার এই ল্যামডা এর সম্পর্কটা কি, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ই সমানুপাতিক 1 বাই ল্যামডা। তার মানে কি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তার মানে কি তোমার এনার্জির সাথে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। বুঝতে পারছি আমরা? আমাদের আমাদের যে লাইটটা, মনে করো আলোর যে এনার্জি বা শক্তি, সেই এনার্জির সাথে আমাদের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা, তার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তার মানে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার এনার্জি তত কম, আর তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার এনার্জি তত বেশি। তাহলে এখন এই চার্টটা দেখে আমার বলো তোমরা যে গামা রের এনার্জি বেশি নাকি রেডিও ওয়েভ যেটা এটার এনার্জি বেশি থাকবে? আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের দেখতেই পাচ্ছো গামা রে যেটা, সেটার তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম, 0.01 ন্যানোমিটার, আর সেখানে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য তো অনেক বেশি, 1 কিলোমিটারের বেশি এরকম হতে পারে। তো বুঝতেই পারছো গামা রের এনার্জিটা বেশি হবে, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। এইভাবে এনার্জির সাথে আমার তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। বুঝতে পারছি? তাহলে আমরা সামনে এগোবো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই চ্যাপ্টারের প্রধান পড়ার বিষয় হচ্ছে আলোর প্রতিফলন, তাহলে আমরা প্রতিফলন সম্পর্কে আজকে জানবো। তো প্রতিফলনের কিছু সূত্র আছে, সঠিকভাবে বলতে গেলে প্রতিফলনের দুইটা সূত্র তোমাদের পড়ার আছে। ঠিক আছে, তো প্রতিফলনের সূত্রগুলো কি করে কি বলে আমরা জেনে নিই। চলো প্রথম সূত্রটা দেখি।
তো প্রতিফলনের প্রথম সূত্র আমাদের যেটা বলে সেটা হচ্ছে ধরো আলো আলো যে প্লেনে পড়ে বা যে সমতলে পড়ে সেই প্রতিফলিত হওয়ার পরেও সেই একই সমতলেই থাকে। ধরো ধরো তোমার আলো যে এরকম একটা আলোটা আমার এরকম একটা প্লেন আছে, হ্যাঁ, তো মাঝখানে হচ্ছে আমার প্রতিফলিত হবে, ঠিক আছে। তো ধরো এই যে একটা এই যে এইদিকে ধরো x এইদিকে ধরো y, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের ধরো আয়নাই মনে করো, ঠিক আছে। এখন এই যে একটা প্লেন কল্পনা করে নিছি না, x বরাবর x y বরাবর যে একটা সমতল কল্পনা করে নিছি, তো আমাদের আলো আলো যদি এই সমতল দিয়ে আসে তাহলে প্রতিফলনের পরেও সে ওই সমতলেই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রথম সূত্র, সেম সমতল, ঠিক আছে, সেম তলে থাকবে, এটাই বলতেছে তোমার প্রথম সূত্রে। আর দ্বিতীয় সূত্রে কি বলতেছে? দ্বিতীয় সূত্রে বলতেছে তোমার আলোর যে আলোর যে আপতন কোণ, এই যে মাঝখান বরাবর যদি তুমি একটা লাইন দাও, এই যে তোমার আলোর আপতন কোণ মানে যে কোণ করে আলোটা ওই সমতলে পড়তেছে, ঠিক আছে, এটাকে বলা হয় থিটা আই। আর সেটা যে প্রতিফলিত হইছে সেই প্রতিফলন একটা কোণ থাকে, সেটাকে বলা হয় থিটা আর। তো আলোর প্রতিফলন কোণ এবং আলোর আলোর আপতন কোণ এবং আলোর প্রতিফলন কোণ, এই দুইটা কোণ অ্যাঙ্গেল আমার সমান হয়। এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্রের কথা। আমার দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি কি, থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর, ঠিক আছে। এখন ধরো আমার এরকম একটা তল আছে, হ্যাঁ, এখন এরকম একটা তলে আমার আলো পড়তেছে, তো আলোটা আমার পড়তেছে ঠিক এইখানে। এখন এইখানে তোমার একটা সমতল, এখানে যতই এলোমেলো একটা এলোমেলো সারফেস থাক না কেন, তোমার এইখানে তো একটা সমতল আছেই, তাই না? যেখানে পড়ছে এখানে তো একটা সমতল আছে, এই যে ধরো সমতলটা এইরকম, ঠিক আছে, আমি এভাবে দেখাই, এই যে, তাহলে তোমার আলোটা পড়ছে তো এখানে, তাই না? এখন এটা যদি প্রতিফলিত হয়, ধরো এখানে দিয়ে প্রতিফলিত হইছে, তো এই যে এই সমতলের মানে এই যে সারফেস, এটার তুলনায় এটা মানে এটার উপরে যে যে তলে আলোটা পড়ছে আপতিত হইছে, আচ্ছা, যে তলে আলোটা আপতিত হইছে থিটা আই কোণ করে, থিটা আর কোণ করে সেটা সেই সমতল থেকে ফিরে গেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমার থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর হবে, ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে আমরা বুঝতে পারছি এই যে তোমার সবসময় তো তোমার তলটা সমতল থাকবে না, ধরো এই যে একটা সমতল, এখানে আলো পড়ছে, এখানে আলো প্রতিফলিত হয়ে গেছে, এটা হচ্ছে তোমার থিটা আই, এটা হচ্ছে তোমার থিটা আর, তাই না? এই যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। কিন্তু যখন তোমার তলটা এরকম 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 একটু এবড়ো থেবড়ো থাকবে, তো সেই যে তোমার কিন্তু প্রত্যেকটা, ধরো এখানে অনেকগুলো আলোর বিম পড়ছে, তাই না? এখন সবগুলো আলোর বিম তো পড়ে ঠিক সেই দিকে প্রতিফলিত হবে না, যেমন এটা ধরো এইদিকে প্রতিফলিত হয়েছে, এইটা ধরো এখানে পড়লে সেটা ধরো এইদিকে একটা প্রতিফলিত হয়েছে, এখানে পড়লে ধরো এইদিকে একটা প্রতিফলিত হয়ে গেছে, বা এখানে পড়ে সে এইদিকে প্রতিফলিত হয়ে গেছে। তো এই যে আমার যখন মসৃণ কোনো তল না থাকে, তখন আমার আলোর বিম যদি পড়ে এক একটা এক দিকে সে প্রতিফলিত হয়ে যায়। কিন্তু দেখো প্রত্যেকটা আলোর বিম যেখানে পড়ছে সেখানে কিন্তু সে একদম, ধরো এইটা এখানে পড়ছে, এই সমতলে কিন্তু সে আমার ওই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটাই ফলো করতেছে। এই যে এইটা যদি তার থিটা আই হয়, এটা যদি থিটা আর হয়, তাহলে এই থিটা আই আর থিটা আর কিন্তু সমান হবে। আবার সেম ভাবে এই বিমের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এই যে এখানে যদি সেই সমতলটা হয়, এটা তার থিটা আই, এটা তার থিটা আর, তো এই দুইটাও কিন্তু আলটিমেটলি সমান হবে। তো এই ধরনের যে অমসৃণ যে তলগুলোতে যদি আলোর প্রতিফলন হয়, সেগুলোকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন, ঠিক আছে। আর মসৃণ তলে তো তোমরা দেখতেছো নরমাল প্রতিফলন যেটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার দর্পণ বা আয়না। হ্যাঁ, তো আমাদের সবার বাড়ি নিশ্চয়ই তো আয়না আছে। তো আয়নাতে কি থাকে? উপরে কাঁচ দিয়ে তৈরি। এখন কাঁচটা কি করে? আমার আলো প্রতিফলনে সাহায্য করে, তাই না? এখন নরমাল যদি শুধু কাঁচ থাকে, শুধু কাঁচ যেটা, সেটা কিন্তু আমাদের একদম 100% প্রতিফলিত করতে পারে না আলো, ঠিক আছে। এটা 4%-এরও খুবই 4% থেকেও কম পারে প্রতিফলন করতে, ঠিক আছে, আর কাঁচটা। এখন
তাহলে আমার তো আরো বেশি প্রতিফলন দরকার। আমার যদি একটু চেহারা দেখতে হয়, আমার নিজেকে দেখতে হয়, তাহলে তো আমার আর একটু বেশি প্রতিফলন দরকার। মাত্র 4% প্রতিফলন দিয়ে তো আমার কাজ চলবে না। তখন কি করে, তখন এই যে কাঁচের পিছনে আমার ধাতুর প্রলেপ দেয়, ধাতুর কোটিং ইউজ করা হয়, ঠিক আছে। এই ধাতুর কোটিং ইউজ করার কারণে সেটা ধরো আরো বেশি, ধরো 90-92% প্রতিফলন সে দিতে পারে। তার মানে কাঁচ থাকে, কাঁচের পিছনে ধাতুর প্রলেপ দেওয়া থাকে। প্রথমে ধরো 4% প্রতিফলিত হলো, বাকিটা ধরো এই যে কোটিং এর কারণে আমার প্রতিফলিত হলো। তো এইভাবে আসলে আমাদের দর্পণ বা আয়না, দর্পণ, এটা হচ্ছে তোমার দর্পণের যে মেকানিজম। এখন দর্পণ তো অনেক ধরনের হতে পারে, এর মধ্যে আমাদের সবার বাড়ি যেটা থাকে সেটা হচ্ছে তোমার সমতল দর্পণ। সমতল দর্পণ, সমতল দর্পণের মেকানিজমটা কি? এরকম একদম সোজা একটা কাঁচ থাকে, কাঁচের পিছনে আমি তো বললাম কোটিং দেওয়া থাকে। সেই কোটিং এর কারণে আমরা আলোর প্রতিফলন পাই। এখন ধরো আমরা সেই প্রতিফলনটা আমরা কিভাবে পাই? ধরো এটা মনে করো একটা তল, এর উপরে আমার আয়নাটা আছে। এখন এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তু আছে। তো এই বস্তু এখান থেকে ধরো একটা আলোক রশ্মি এভাবে গেল, গিয়ে কি হলো, একদম সোজাভাবে গেছে না, তাহলে এটা একদম এই পথেই ফিরে আসতেছে। এটার প্রতিফলন আপতন কোণ কত? একদম 0 ডিগ্রি, তো ওই কোণে এসে ফিরে আসতেছে। আবার আরেকটা জিনিস দেখো, এইখান থেকে ধরো একটা আলো যদি এখানে যদি তুমি দেখো এইখান থেকে, ঠিক আছে, এখানে ধরো তোমার চোখ, হ্যাঁ, এটা ধরো তোমার চোখ, তাহলে তুমি দেখতেছো তোমার আই লাইন থেকে যে আলোটা গেছে সেটা এভাবে প্রতিফলিত হয়ে ফিরে আসছে তোমার চোখে। আবার তোমার পা থেকে যদি একটা আলো এভাবে যায়, ধরো এখানে গেল, এই যে তোমার চোখে সে এইখান থেকে আলো যেটা যাচ্ছে সেটা প্রতিফলিত হয়ে তোমার চোখে যাইতে পারতেছে, ঠিক আছে। তো তুমি তাহলে এখানে তোমার পাও দেখতে পারতেছো, তোমার মাথাও দেখতে পারতেছো। তো এইভাবে কিন্তু প্রতিফলন কাজ করে একটা সমতল দর্পণের ক্ষেত্রে। তোমার এই যে এখানে তুমি দেখো, এটা যদি আপতন কোণ হয় আর এটা যদি প্রতিফলন কোণ হয়, তাহলে এই দুটো সমান, থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর, আমরা পড়ছি একটু আগে। তো সমতল দর্পণ আসলে এইভাবে কাজ করে। এখন একটা প্রশ্ন আসে যে তুমি যদি তোমার সম্পূর্ণ পা থেকে মাথা অবধি দেখতে চাও, তাহলে তোমার তোমার সেই সমতল দর্পণের সাইজটা কেমন হতে পারে? একটু ভাবো তো। দেখো এটা আসলে কেমন হয়, দেখো ধরো এই যে এটা একটা দর্পণ, হ্যাঁ, তো তোমার সাইজ হচ্ছে এতটুকু, হুম, তোমার সাইজ যদি এতটুকু হয়, তাহলে তোমার একদম সম্পূর্ণ এই পাশে, এখন তুমি যদি তোমার সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাও, আচ্ছা প্রতিবিম্বটা আমি এখানে দেখাইনি, তো এই দেখো এইখানে তুমি দেখতে পাচ্ছ, এই যে এটা যদি পিছনে বর্ধিত করো আর এটা যদি পিছনে বর্ধিত করো, এখানে মেলে, আর এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে তোমার পা দেখতে পাচ্ছ এইখানে, তাই না? এই যে তোমার পা দেখতে পাচ্ছ। তো এই যে তুমি একটা প্রতিবিম্ব দেখতে পাবা, তোমার দর্পণের ওই পাশে তুমি তোমার একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছ এখানে, দেখছো না? এখন এই প্রতিবিম্বটা কি? এই প্রতিবিম্বর প্রকৃতি কি? প্রতিবিম্বের প্রকৃতি কি, কেমন দেখো। এখন তুমি দেখতেই পাচ্ছ প্রতিবিম্বটা সোজা, তুমি যে রিফ্লেকশনটা দেখতেছো সেটা সোজা, একদম সোজা। তারপর আর কি, একদম তোমার সাইজের সমান, সমান, সমান না? আবার যে প্রতিবিম্বগুলো দর্পণের পিছনে তৈরি হয় সেগুলোকে বলা হয় অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব। আর কিছু 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 দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয় তোমার যে সাইডে বস্তু সেই সাইডেই তৈরি হয়, সেগুলো উল্টা তৈরি হয়। তো সেগুলোর ক্ষেত্রে আবার বা সেগুলোকে বলা হয় বাস্তব প্রতিবিম্ব। কিন্তু আমরা আয়নাতে যেটা দেখতেছি বা বাস্তব, সরি, অবাস্তব, সমান এবং সোজা একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি সমতলের ক্ষেত্রে। একটা জিনিস মনে রাখবা, অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয়, বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টো হয়। এটা আমরা সামনে দেখবো, কিন্তু এই জিনিসটা মনে রাখবা, বাস্তব হলে সেটা হচ্ছে উল্টো হয়, আর অবাস্তব হলে সেটা হয় সোজা। এখন আমরা যে প্রশ্নটা করছিলাম সেটাই ফিরে আসি। এটা তোমার একদম তোমার সাইজের সমান একটা প্রতিবিম্ব যদি তুমি দেখতে চাও, তাহলে তোমার কতটুকু আয়না লাগবে, হ্যাঁ, সেটা আমরা এখন হিসাব করে বের করতেছি। দেখো আমি সেম ভাবে এটা একটা আঁকি, এই যে আমার ধরো এখান থেকে আলো গিয়ে এখান থেকে ফিরে আসতেছে, তার মানে এটা যদি পিছনে বর্ধিত করে এরকম যাবে। আর পা থেকে যদি দেখতে চাও তাহলে এই যে এরকম একটা প্রতিবিম্ব তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যদি বর্ধিত করো, এই যে এখানে তুমি একটা তোমার সমান প্রতিবিম্ব দেখতে পাবা।
কিন্তু তোমার কি সম্পূর্ণ আয়না লাগছে? এই যে নিচের এই পার্টটা কি তোমার প্রয়োজন হয়েছে? নিচের এই পার্টটা কিন্তু তোমার প্রয়োজন হয় নাই। এখন এটা আসলে কতটুকু তোমরা এটা এই যে এইখান থেকে এইটুকু তো আমার এইটুকু আয়না প্রয়োজন হয়েছে, তাই না? এই যে ধরো আয়না যদি এ বি হয়, তোমার এ বি প্রয়োজন হয়েছে, তোমার এখানে ধরো সি পর্যন্ত একটা দৈর্ঘ্য দিয়ে দাও, তোমার কিন্তু এ বি প্রয়োজন হয়েছে। এ বি প্রয়োজন হয়েছে কি দেখার জন্য? তোমার ধরো এ ড্যাশ বি ড্যাশ, এত বড় একটা বস্তুর প্রতিবিম্ব দেখতে তোমার কিন্তু এই এতটুকু একটা আয়না লাগছে, তাই না? এখন এতটুকুটা কতটুকু এটা চলো আমরা একটু হিসাব করে বের করে দেব। আচ্ছা, এই দেখো এখানে আমরা একটা জিনিস দেখছিলাম না, এই যে থিটা আই আর এটা যদি থিটা আর হয়, তাহলে আমার থিটা আই আর থিটা আর সমান সমান তো। এখন ধরো এটা হচ্ছে কি আমার থিটা আর, আর এটা হচ্ছে থিটা আই, ঠিক আছে? তো এখন দেখো একটা জিনিস, তোমার এই সেট করছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই ত্রিভুজ ধরো এখানে সেট করছে না, এই তলটাকে আমরা একটা ও দিলাম। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, দুইটা ত্রিভুজ দেখো, ত্রিভুজ এ ড্যাশ ও বি ও ত্রিভুজ বি ড্যাশ ও বি ড্যাশ ও বি, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, ঠিক আছে? এখন এটা তো ঠিক মাঝামাঝি বরাবর গেছে, সেটাও পরের কথা, সেটা আমরা পরেই ধরলাম। এখন দেখো এটা তো একটা 90 ডিগ্রি কোণ দেখতেছে এটার সাথে, ঠিক আছে? সেটাও গেল, সেটাও বুঝলাম। এখন এই যে থিটা আই আর থিটা আর যে সমান, এটা তো আমরা বুঝতেই পারতেছি। থিটা আই আর থিটা আর যে সমান, এটা তো আমরা বুঝতেই পারতেছি। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে কি এটা আমার একটা সমদ্বিখণ্ডক হবে। যেহেতু এই কোণটার এই কোণটা ধরো একটা এরকম একটা কোণ আছে, হ্যাঁ, এই কোণটার মাঝখানে একটা লাইন আছে, কারণ এতটুকু যা এতটুকু তাই, তার মানে তুমি বুঝতেই পারতেছো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে এই লাইনটা। ঠিক সেম কাহিনী এখানে ঘটছে না? আমার বি ও যে লাইনটা আছে, এটা আসলে এ ড্যাশ আর এ মানে এই যে এ ড্যাশ বি ও মানে এ ড্যাশ বি বি ড্যাশ, এ ড্যাশ বি বি ড্যাশের সমদ্বিখণ্ডক না? এর সমদ্বিখণ্ডক বুঝতে পারতেছো আমার বি ও যে লাইনটা, তার মানে কি এই কোণ আর এই কোণ সমান, এটা আমরা দেখতেছি। তো এটা একটা সমদ্বিখণ্ডক, তো এটা যখন সমদ্বিখণ্ডক এবং একদম এর বিপরীত তলে যে পড়ছে, তার মানে আমরা আরো একটু দেখি। তো আচ্ছা গেল, আমাদের থিটা আই সমান থিটা আর পেলাম, এবং ঠিক এদের যে মধ্যবর্তী যে বাহুটা, এই বাহুটা একটা সাধারণ বাহু না? মানে এই ত্রিভুজের ক্ষেত্রেও ওবি বাহু, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও ওবি বাহু, তার মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ওবি সমান ওবি তোমরা লিখতে পারতেছো। এখন তোমরা যদি একটু 6 7 এর পড়ায় চলে যাও, তাহলে তোমরা দেখতেই পাচ্ছো ত্রিভুজ এ ড্যাশ ও বি আর ত্রিভুজ বি ড্যাশ ও বি, এই দুইটা কিন্তু সর্বসম। আমার এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কিন্তু একদম সর্বসম হয়ে গেছে এই দুইটা ক্রাইটেরিয়া দিয়ে। যদি একটা সাধারণ বাহু থাকে এবং সাধারণ বাহুর দুই পাশের কোণ যদি অ্যাঙ্গেল দুইটা যদি সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজ সর্বসম হয়। তোমরা দেখতেই পারতেছো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যখন সর্বসম হয়, তখন কিন্তু আমরা বলতে পারি কি, আমরা অনেক কিছুই বলতে পারি, যেমন এ ড্যাশ বি বাহু, এ ড্যাশ বি বাহু বি ড্যাশ বি বাহু সমান হবে, এটা আমরা বলতে পারি। আবার দেখো এ ড্যাশ ও বাহু, আমার ও বি ড্যাশ বাহু সমান হবে। এখন যদি এ ড্যাশ ও আর ও বি ড্যাশ আমার সমান হয়, তার মানে কি আমার এইটা সমান এইটা। এখন তুমি কিন্তু খেয়াল করলে দেখতে পারবা তোমার এইখানে কিন্তু একটা আয়ত তৈরি হয়েছে, তাই না? এই যে এখানে কিন্তু একটা আয়ত তৈরি হয়েছে। তো তোমার এইটা আর এইটা যদি সমান হয়, তার মানে কি তোমার এ ড্যাশ ও কে তুমি কি লিখতে পারো? এ ড্যাশ ও কে তুমি লিখতে পারো না হাফ অফ এ ড্যাশ বি ড্যাশ। তার মানে কি এই পুরোটার অর্ধেক কিন্তু তোমার এ ড্যাশ ও। তারপর আবার এ ড্যাশ ও এর সমান কিন্তু আবার এ বি, এই যে আমার যে যতটুকু আয়না প্রয়োজন ছিল সেইটা দেখতেছো। তার মানে আমার এ ড্যাশ ও এর সমান কিন্তু আমার এ বি। তার মানে তুমি কি এখান থেকে বুঝতে পারতেছো যে যদি আমার এত বড় একটা বস্তু থাকে, সেটাকে দেখার জন্য ঠিক তার অর্ধেক সাইজের একটা আয়না হইলেই ইনাফ। এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। তার মানে কি আমাদের কোন সমতল দর্পণের ক্ষেত্রে আমাদের যদি পূর্ণ প্রতিফলন দেখতে হয়, সম্পূর্ণ সাইজের প্রতিফলনটা দেখতে হয়, তাহলে সেই পুরো সাইজটা ধরো আমি যদি 6 ফিট হই, তাহলে আমার 3 ফিটের একটা আয়না লাগবে।
ঠিক আছে? এমন না যে আমার 6 ফিটের একটা লোককে দেখতে হলে আমার 6 ফিট আয়নাই প্রয়োজন। এই ম্যাথটা আসলে এটা আসলে কোনো ইম্পর্টেন্ট কিছু না। আমি জাস্ট যখন ছোটবেলায় পড়ছিলাম তখন আমার এই জিনিসটা মাথায় আসছিল, আমি এইভাবে জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখছিলাম যে হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু এটা আসলে তোমরা শুধু জানলেই হবে যে সম্পূর্ণ কোনো একটা জিনিস দেখতে হলে তার অর্ধেক সাইজের একটা আয়ন সমতল দর্পণ হলেই হবে। ঠিক আছে? তো আমরা একটু ওই প্রমাণটাও দেখে নিলাম। ঠিক আছে? তো আমরা এখন সামনে এগোবো। আচ্ছা, আমরা এর পরে যাওয়ার আগে আমরা সমতল দর্পণের যে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা সেটা আমরা একটু দেখে নিই। সমতল দর্পণের ক্ষেত্রে আমাদের যে যে প্রতিবিম্বটা পাই, এই যে আমরা যে প্রতিবিম্বটা পাই সেটার কিছু বৈশিষ্ট্য থাকে, সেটার কিছু প্রকৃতি থাকে। সেটা কি হয় আমরা দেখতেই পাচ্ছি, আমাদের সোজা একটা প্রতিবিম্ব হয়, একদম সাইজ সমান একটা প্রতিবিম্ব পাই যেখানেই রাখি না বস্তুটা। আবার অবাস্তব একটা প্রতিবিম্ব পাই। অবাস্তব জিনিসটা কি আমরা সেটা দেখছি, আমার আয়নার পিছন পাশে যখন একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটাকে বলে অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন সামনে আগাবো। এখন গোলীয় দর্পণ জিনিসটা কি? ধরো একটা এরকম গোলক আছে, হ্যাঁ? এখন এই গোলকটাকে তুমি যদি কোনো এক জায়গা থেকে কাটো, ধরো কেটে দিছো একটু, হ্যাঁ? তো এইখানে একটা জিনিস তৈরি হয়েছে, এখানে একটা আহ, কিছুটা গোলক আকৃতির একটা খণ্ড পাইছো। এখন আমরা বলছিলাম যে আলোর, ধরো একটা কাচের গোলক ছিল এটা, হ্যাঁ? এখন আমরা বলছিলাম যে কাচের গোলক থেকে সম্পূর্ণ একটা ভালো একটা প্রতিফলন পাইতে হলে তার পিছনে আমরা একটা ধাতুর প্রলেপ দিয়ে দিই, তাই না? কোটিং করে দিই। এখন দেখো এই যে এখানে তো আমার একটা কাচের গোলক ছিল যেটাকে আমরা কাটছি, কেটে এরকম একটা জিনিস পাইছি। এখন তুমি যদি এই যে জিনিসটা যেটা পাইছি এটার এই পাশে যদি তুমি সেই ধাতুর প্রলেপটা দাও, কোটিংটা করো, তাহলে এখানে তুমি কি পাচ্ছ দেখো। তার মানে কি আমার আলো এই পাশে আসলে এই পাশে একটা প্রতিফলন আমরা পাবো, তাই না? তো এই যে জিনিসটা এটাকে বলা হয় উত্তল দর্পণ। উত্তল দর্পণ এক প্রকারের গোলীয় দর্পণ। আর আরেক প্রকারের, এবার ধরো তোমরা এই পাশে কোটিংটা এই পাশে করো নাই, এবার কোটিংটা করছো এই পাশে। তার মানে ভিতরের যে আমার একটা অবতল যে পার্ট আছে, এই পার্ট এখন ভিতর এই পাশ থেকে যদি কোনো আলো এইভাবে আসে তাহলে আমার এইভাবে একটা প্রতিফলন পাবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা হবে আমার অবতল দর্পণ। অবতল দর্পণ। তো আমরা গোলীয় দর্পণ দুই প্রকারের হতে পারে, উত্তল অবতল, এটা আমরা দেখলাম। এখন আমরা উত্তল দর্পণ দিয়ে শুরু করি। উত্তল দর্পণে আমাদের প্রতিবিম্বটা কেমন হয়? তো বাস্তব হয় না অবাস্তব হয়, সোজা হয় না বড় না হয় না ছোট হয়, এগুলো আমরা একটু এখন দেখবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন একটা উত্তল দর্পণ দেখব। চলো আমরা একটা উত্তল দর্পণ আঁকি। এই যে একটা উত্তল দর্পণ আঁকলাম, ধরো এটা একটা তল, হ্যাঁ? এখন এর এই পাশে যদি আমি ধাতুর প্রলেপটা দিছি মনে করো, তাহলে এটা একটা উত্তল দর্পণ হইছে। এখন আমাদের যে গোলকটা আমরা কল্পনা করছিলাম তার তো একটা কেন্দ্র আছে। তো সেই ধরো এখানে যদি তার কেন্দ্র হয়, তো এখানে যদি তার কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে তোমার আর। তো এই কেন্দ্রটাকে ধরো তোমরা আর দিয়ে লিখলে, আর দিয়ে চিহ্নিত করলে। এখন তার একটা ফোকাস দূরত্ব থাকে। ধরো তোমার এখান থেকে একটা আলো এসে পড়ছে, ধরো এই যে তল না, এই তলের সমতল বরাবর একটা আলো এসে যখন পড়তেছে তোমার উত্তল দর্পণে, তখন সেটা একটা, ধরো সমতলে যত আলোই পড়ুক, সমতলে অনেকগুলো আলোর বিম এসে পড়ছে, সেগুলো কিন্তু আমার এই উত্তল দর্পণের একটা ফোকাস দূরত্ব থাকে, একটা ফোকাস বিন্দু থাকে এফ, এটা ফোকাস বিন্দু থাকে, সেই ফোকাস বিন্দু দিয়ে যায়। যেমন ধরো এই যে একটা উত্তল দর্পণে আমার এই বিমটা এসে পড়লে সমান্তরালে, সমান্তরালে আমার যে বিমটা এসে পড়তেছে সেটা এই যে মনে হবে যেন এইখান থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে? আবার এইখান যে যেটা দেখতেছো সেটা ধরো এই যে এইখান থেকে মনে হবে যে সেটা প্রতিফলিত হয়ে গেছে। তার মানে কি তোমার এখান থেকে যদি তুমি দেখো এটা একটা সমতলে এসে আলো আপতিত হয়েছে এবং সেটা মনে হবে যেন এই যে ফোকাস দূরত্ব থেকে সেটা প্রতিফলিত হয়ে গেছে, এইভাবে বের হয়ে গেছে। তো এখান থেকে যদি হয় দেখো এই যে মনে হবে যেন এইভাবে প্রতিফলিত হয়ে গেছে। দেখছো? তো আমাদের উত্তল দর্পণের এটা একটা বৈশিষ্ট্য যে এই যে তলের যে তলে ফোকাস বিন্দু আছে, আমার রেডিয়াস আছে বা যেটাই বলো সেটা আছে। তো এরকম একটা তলে, এই তলের সমতলে যদি কোনো আমার আলো এসে পড়ে, সেটা মনে হয় যেন ফোকাস থেকে বের হচ্ছে, ফোকাস বিন্দু থেকে সেটা বাইরে বের প্রতিফলিত হয়ে গেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আলোর একটা বৈশিষ্ট্য, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা একটা বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস মাথায় রাখো, যখন আলোক রশ্মি যেটা
সেটা যদি কেন্দ্র বরাবর যায়, ধরো এই যে এটাই মনে করো একটা আলোক রশ্মি, এটা গেল, এটা যাচ্ছে কি একদম কেন্দ্র বরাবর না, এই যে সি বা আর যেটা বলো সি, এই যে কেন্দ্র বরাবর যাচ্ছে, সেই সেই আলোক রশ্মিটা সেই পথেই ফিরে আসে। যেমন ধরো এখান থেকে একটা আলো আসছে, এখান থেকে একটা আলো আসছে, সেটা যাচ্ছিল একদম কেন্দ্র বরাবর, ঠিক আছে, একদম কেন্দ্র বরাবর যাচ্ছিল, যেটা এই যে কেন্দ্র বরাবর যাচ্ছিল, তাহলে কি ঘটে জানো, তোমার আলো যে পথে আপতিত হয়েছে ঠিক ওই পথেই ফিরে গেছে। এটা হচ্ছে তোমার উত্তল দর্পণের একটা বৈশিষ্ট্য। তাহলে এখন দেখো, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্বটা আবার কেমন হবে। এখন ধরো আমার এটাও বাদ দিলাম। এখন ধরো আমরা এখানে একটা বস্তু রাখলাম, এই উত্তল দর্পণের সামনে আমরা একটা বস্তু রাখলাম, ঠিক আছে, ধরো এ বি। এখন এর প্রতিবিম্বটা আমরা কিভাবে আঁকবো? এর প্রতিবিম্ব আঁকতে হলে তোমার প্রথমেই এই যে এই দাগটা তো থাকবে, এই যে এখানে দুইটা তীর চিহ্ন দিয়ে দিলে আলো এই দিক থেকে গিয়ে মনে করে এদিক দিয়ে বের আসছে। এখন আরেকটা আলো দেখো একদম এর সমান্তরালে, এই তলের সমান্তরালে গেল গেল তাহলে কি আলো সমান্তরালে যে আলো রশ্মিটা যাচ্ছে সেটা কি মনে হবে, ফোকাস বিন্দু থেকে বের হচ্ছে। তো এই যে দেখো তোমার মনে হবে যে ফোকাস বিন্দু থেকে বের হয়েছে, তার মানে এই দিকে প্রতিফলিত হয়ে চলে যাবে। তার মানে আমার এই দিকে যে আলো রশ্মিটা গেছিল সেটা তোমার এইভাবে বের হয়ে চলে গেছে, ঠিক আছে। তো এখন আরেকটা তোমার এখান থেকেও কিন্তু আমরা তেমন কিছু একটা পাচ্ছি না যে আমার প্রতিবিম্বটা কই হবে, আমরা আরেকটা রশ্মি যদি আঁকি তাহলে আমরা প্রতিবিম্বটা পেয়ে যাব। তো উত্তল দর্পণের ক্ষেত্রে তোমার মিনিমাম দুইটা রশ্মি লাগবে, একটা হচ্ছে সমান্তরালে গেছে সেটা কোন দিকে গেছে, আর একটা হচ্ছে তোমার কেন্দ্র বরাবর যে লাইনটা গেছে সেটা কোন দিকে গেছে। এখন আমরা কেন্দ্র বরাবর যে লাইনটা আঁকবো, দেখো আমরা একদম কেন্দ্র বরাবর একটা লাইন টানবো, এই যে কেন্দ্র বরাবর আমরা একটা লাইন টানলাম, এই যে কেন্দ্রে গেছে, তার মানে কি আমার এখানে কি হয়েছে, এই যে এখানে কি করছে দেখো, এখানে আমার এই যে এখান থেকে আমার কেন্দ্রের একদম কেন্দ্র বরাবর যে লাইনটা গেছে সেটা ঠিক সেই পথেই ফিরে আসছে, এই যে সেই পথেই ফিরে চলে গেছে। তো আমরা এই যে দুইটা লাইন দেখছি, একটা হচ্ছে একদম এই তলের সমান্তরালে একটা লাইন গেছে, সেটা মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে বের হয়ে চলে গেছে। আরেকটা লাইন টানবা যেটা হচ্ছে তোমার একদম কেন্দ্র বরাবর যে লাইনটা টানবা সেটা কি হলো, আমরা জানো যে উত্তল দর্পণে কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা আসে সেটা ঠিক সেই পথেই ফিরে চলে যায়। এবার সেটা পিছনে এইভাবে বর্ধিত করে দিবা, এইভাবে বর্ধিত করে দিবা। এখন দেখো এই যে দুইটা বর্ধিত যে পিছনে বর্ধিত করছো সেটা এই পয়েন্টে মিলিত হইছে, এই পয়েন্টে মিলিত হইছে, তার মানে কি তুমি এখানে এর প্রতিবিম্বটা পেয়ে যাবা, এই যে প্রতিবিম্বটা পেয়ে গেছো, তার মানে এটা তখন হবে আমার a ড্যাশ b ড্যাশ, দেখতে পারছো? তো এইভাবে উত্তল দর্পণের প্রতিবিম্ব আঁকতে হয়। তাহলে এখন দেখো এই যে আরেকটা সেম এই বস্তুটা ধরো এইখানে ছিল না, এখান থেকে উঠাই নিয়ে এসে তুমি এখানে বসাইছো, ঠিক আছে, এইটা ধরো এইটা মনে করো এটা a ডাবল ড্যাশ b ডাবল ড্যাশ, ঠিক আছে, এই বস্তুটাকে a b কে তুমি এইখানে এনে বসাইছো। তাহলে আবার সেম ভাবে আঁকো, তুমি একদম সমান্তরালে যে লাইনটা টানবা সেটা টানো, এই যে সেটা সেম ভাবে এই লাইন বরাবর গেছে এবং এই যে ফোকাস বিন্দু থেকে মনে হবে যেন বের হয়ে চলে গেছে, ঠিক আছে। আর আরেকটা লাইন সেটা কি হবে, আমার কেন্দ্র বরাবর আঁকতে হবে, একদম দেখো এখন এখান থেকে কেন্দ্র বরাবর লাইন টানো, এই যে কেন্দ্র বরাবর যে লাইনটা টানতেছো এটা কেন্দ্রে যায় মিশছে মনে করো, হ্যাঁ। তো এই যে লাইনটা ধরো এইভাবে গেল, এটা এদিকে গেল আবার এদিকে ফিরে আসলো, কারণ কেন্দ্র বরাবর যাচ্ছিল। তো এখানে যদি তুমি পিছনে এক্সটেন্ড করো, এই যে পিছনে কেন্দ্র পর্যন্ত এক্সটেন্ড করো, এই যে এইখানে তুমি একটা বিন্দু পেয়ে গেছো, এই যে দুইটার একটা বিন্দু পেয়ে গেছো, তাই না? তার মানে তখন এটা তোমার তখন হয়ে যাবে কি প্রতিবিম্ব। তুমি বস্তুটা যদি এখানে রাখতে তাহলে তুমি এই প্রতিবিম্বটা পেতে, এটা কি হতো a ডাবল ড্যাশ b ডাবল ড্যাশ এর প্রতিবিম্ব, তাই না? আর এটা কি ছিল a ড্যাশ b ড্যাশ, মানে a b এর প্রতিবিম্ব। এখন এইখান থেকে আশা করি কিভাবে আঁকতে হবে এটা বুঝছি। এখন আমরা এর যে প্রকৃতি আছে সেই প্রকৃতিটা দেখি, প্রতিবিম্বের প্রকৃতিটা কি কেমন। দেখো সোজা, যদি আমার প্রতিবিম্ব সোজা হয় তাহলে সেটা বাস্তব হয় না অবাস্তব হয়? অবশ্যই অবাস্তব হয়, আমরা একটু আগে দেখছি। তার মানে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও একটা অবাস্তব প্রতিবিম্ব পাইছি বা পাই, অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব পাইছি। এখন দেখতেই পারতেছো তোমরা, সাইজ দেখতেই পারতেছো, আমরা কি সমান প্রতিবিম্ব পাইছি নাকি বড় প্রতিবিম্ব পাইছি? অবশ্যই আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে একটা ছোট প্রতিবিম্ব পাচ্ছি, ছোট প্রতিবিম্বের আকৃতি হবে ছোট,
দেখতে পাচ্ছ, তার মানে আমরা অবাস্তব, সোজা এবং ছোট একটা প্রতিবিম্ব পাচ্ছি। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই দর্পণ থেকে আমার যত যত কাছে যত কাছে আমার বস্তুটা তত কিন্তু বড় পাচ্ছি, প্রতিবিম্বটা তত বড় পাচ্ছি। আর যত আমি দূরে সরাচ্ছি, যত দূরে সরাচ্ছি তত কিন্তু বস্তুর যে প্রতিবিম্ব সেটা কিন্তু আমরা আরো ছোট পাচ্ছি, তাই না? তার মানে কি, আরেকটা দেখো, আমরা যত দূরে তত ছোট বিম্ব পাচ্ছি। বস্তু যত দূরে, বস্তু যত দূরে রাখতেছি তত ছোট আমরা প্রতিবিম্ব পাচ্ছি। আর যত দর্পণের কাছাকাছি রাখতেছি আমরা তত কিন্তু বড় প্রতিবিম্ব পাচ্ছি। যদি আমরা এইখানে রাখতাম তাহলে এই যে এইখানে যাইতো, আর এইখান থেকে একটা কেন্দ্রের দিকে যদি দিতাম তাহলে আমরা এই বরাবর ধরো এখানে একটা প্রতিবিম্ব পাইতাম, তো আর একটু বড় পাইতাম। সমান কখনোই পাবো না, কারণ এটা সমতল দর্পণ না, ঠিক আছে? আর আরেকটা একটা বৈশিষ্ট্য যেটা তোমরা খেয়াল করতেছো, আমরা যত যেখানেই রাখি না কেন বস্তুটা, আমরা কিন্তু সব সময় আমাদের যে প্রতিবিম্বটা সেটা কিন্তু এই যে আমার এই যে মেরু থেকে ফোকাসের মধ্যে প্রতিবিম্বগুলো পাচ্ছি সবসময়। তার মানে কি, আমাদের প্রতিবিম্বগুলো সবসময় মেরু ও ফোকাসের মাঝে হচ্ছে, তাই না? মেরু ও ফোকাসের মধ্যে এই প্রতিবিম্বটা কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে? তো আমার এই যে এইগুলোই কিন্তু আমার উত্তল দর্পণের ক্ষেত্রে যে আমরা প্রতিবিম্বগুলো পাই সেটার একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে কি ধরনের প্রতিবিম্ব পাই? আমরা অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব পাই, অ্যাকচুয়াল সাইজের থেকে ছোট প্রতিবিম্ব পাই, বস্তু যত দূরে থাকে আমার প্রতিবিম্ব তত ছোট হয়, বস্তু যত কাছে থাকে প্রতিবিম্ব তত বড় হয়। আর প্রতিবিম্বগুলো সবসময় মেরু ও ফোকাস দূরত্বের মধ্যে থাকে। ক্লিয়ার? তো এইটুকু যদি আমরা এতক্ষণ যেটা বললাম এটা যদি বুঝে থাকি, তো উত্তল দর্পণ থেকে আর এমন কিছু নাই যা আসলে তুমি পারবে না, ঠিক আছে? আমাদের উত্তল দর্পণ শেষ। এখন আরেক ধরনের যে গোলীয় দর্পণের কথা বলছিলাম, অবতল দর্পণ, আমরা এখন সেটা কিছু কেস দেখব। অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় এরকম একই ধরনের প্রতিবিম্ব পাবো না। আমরা কোথায় রাখতেছি, আমরা ফোকাস দূরত্বের মধ্যে রাখতেছি নাকি বাইরে রাখতেছি নাকি অনেক দূরে রাখতেছি, তার উপরে কিন্তু আমরা প্রতিবিম্বগুলো এক এক ধরনের পাবো, ঠিক আছে? তো চলো আমরা এখন অবতল দর্পণটা দেখি। আচ্ছা, এখন আমরা আরেক যে ধরনের গোলীয় দর্পণের কথা বলছিলাম, অবতল দর্পণ, সেই অবতল দর্পণে কিভাবে আমার বস্তু রাখলে কি ধরনের প্রতিবিম্ব দেখা যায় সেটা দেখবো, ঠিক আছে? চলো আমরা ঠিক সেম ভাবে আঁকতে হবে, ঠিক আছে? যেমন ধরো, আচ্ছা আরেকটা জিনিস বলে নেই, ধরো এটা তো তোমার মেরু, মনে করো ও। এখন এই মেরু থেকে ফোকাস যে দূরত্বটা এটাকে বলা হয়, মানে এটাকে এফ দিয়ে বলা হয়। আর ধরো তুমি বস্তুটা যেখানে রাখতেছো, ধরো বস্তুটা এখানে রাখছো, তো তোমার মেরু থেকে এই যে দূরত্বটা এটাকে বলা হয় হচ্ছে ইউ। আর তোমার প্রতিবিম্ব ধরো এখানে তৈরি হয়েছে, হ্যাঁ, অথবা ধরো তোমার প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা যাবো, ঠিক আছে? তো ধরো প্রতিবিম্বটা এইখানে তৈরি হয়েছে, তো এই দূরত্বটাকে বলা হবে কি, ভি। এখন আরেকটা জিনিস জেনে নাও, যখন তোমার যে বস্তুটা সেটা যখন তোমার এই যে অবতল দর্পণের পিছনে তৈরি হচ্ছে, তখন সেটা কিন্তু হবে মাইনাস ভি, হ্যাঁ? সেটার আগে একটা মাইনাস চিহ্ন দিবা, কারণ আমরা সবকিছু এদিকে প্লাস ধরে নিয়েছি। যেমন ধরো আমরা যখন এই দূরত্বটা ধরছি, এই দূরত্বটা আমরা এখান থেকে প্লাস ধরে নিয়েছি, প্লাস এত দূরত্বে, তার মানে মাইনাস এত দূরত্বে, তার মানে আমার দর্পণের পিছনে তৈরি হয়েছে। আর ধরো যদি প্রতিবিম্বটা আমার এখানে তৈরি হয়েছে আমার প্লাস এত দূরত্বে, তার মানে সেক্ষেত্রে কিন্তু তুমি এই দূরত্বটাকে ভি বলবা, ঠিক আছে? আর যদি দর্পণের পিছনে তৈরি সেটাকে মাইনাস চিহ্ন দিতে হবে। এটা আমরা কিভাবে কি করে সেটা আমরা দেখবো, সমস্যা নেই। তার আগে আমরা কিভাবে আমার ইয়েগুলো আঁকে, কিভাবে আমার প্রতিবিম্বটা আঁকতে হবে সেটা আমরা আগে দেখি, ঠিক আছে? এখন আমাদের কি বলছে, আমাদের ইউ যখন এফ এর থেকে কম হয়, এটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব। আমরা প্রথমে একটা যে কেসটা দেখবো, এই ক্ষেত্রে ধরো কেস 1, এই ক্ষেত্রে আমার ইউ হবে এফ থেকে ছোট, ঠিক আছে? বুঝতে পারছি? তার মানে আমার বস্তুটা কোথায় রাখতেছি, আমরা ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে, তার মানে আমার বস্তুর দূরত্বটা হবে এইখানে, আমার বস্তুটা আমরা রাখছি এইখানে, ঠিক আছে? তো আমরা মেরু ও ফোকাস দূরত্বের, মেরু ও ফোকাস বিন্দুর মাঝে আমরা যদি বস্তুটা রাখি, সেক্ষেত্রে আমার প্রতিবিম্বটা কেমন হবে সেটা আমরা প্রথমে দেখতেছি। বোঝা গেছে? তাহলে আমরা চলো দেখি। তো আমরা বস্তুটা রাখছি এইখানে, ধরো এটা আমার এবি, হ্যাঁ? এখন এটা সেম ভাবে আমরা এখানে একটা সমান্তরাল লাইন টানবা, সমান্তরাল লাইন টানছো, তাহলে সেটা কি হবে, আমার ফোকাস বিন্দুতে চলে যাবে, ঠিক আছে? এই যে আমার ফোকাস বিন্দুতে চলে আসবে, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, এই যে গেছে।
আলোটা আমার প্রতিফলিত ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে। আবার আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে যে আলোটা যাবে সেই আলোটা সেই পথে ফিরে আসবে। তাহলে কেন্দ্র থেকে একটা মনে করো এইভাবে আলো গেছে একদম এর মাথা দিয়ে, তো এই বরাবর আলো গেছে, তো সেই বরাবরই ফিরে আসছে। তো এই দুইটা ঘটনা আমরা দেখছি। আর তুমি আরেকটা সাইন দিলেও দিতে পারো যে এই দিক দিয়ে আলো গেছিল, এই দিক দিয়ে ফিরে আসছে, ঠিক আছে, পা থেকে গেল। মাথা থেকে এই দুইটা আলোর কাহিনী আমরা বুঝতে পারছি। আমরা সমান্তরালে গেলে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, আর কেন্দ্র থেকে যেটা যাচ্ছে, এই যে কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা গেছে মাথার কাছ দিয়ে গিয়ে সে এই পথে গেছে এবং সেম পথে ফিরে আসছে। এখন তো তাদের দেখতেইছো যে আমার এই পাশে তারা আস্তে আস্তে এবার ছোট ছিল, আস্তে আস্তে বড় ফাঁকা হইতে যাচ্ছে। তার মানে আমার এই পাশে মেলার কোনো সম্ভাবনাই নাই আলোক রশ্মিগুলো, তাই না? এখন কিন্তু তুমি যদি এই আলোক রশ্মিগুলো পিছনে একটু বর্ধিত করো, এটা সরাসরি একটু বর্ধিত করে দিলে, আবার এইখান থেকে একটু তুমি এই যে বর্ধিত করে দিছো, ঠিক আছে? এই যে এখানে কিন্তু তুমি একটা আলোক রশ্মি মিলিত বিন্দু পাইছো। তো এইখানে তুমি একটা বস্তুটা আঁকতে পারতেছো, ঠিক আছে? তাহলে এইটাই হবে তোমার প্রতিবিম্ব। বোঝা গেছে? এভাবে আঁকতে হবে। তার মানে আমরা প্রথম কেস কি দেখছি? কেস 1 এ দেখছি আমার u লেস দ্যান f। তার মানে আমার বস্তুটা রাখছিলাম ফোকাস দূরত্ব এবং মেরুর মাঝে। তো ফোকাস এবং মেরুর মাঝে যদি আমরা কোনো বস্তু রাখি, তাহলে আমরা সেক্ষেত্রে কি হয়, এক লিখতে পারি আমার একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে, যেহেতু পিছনে তৈরি হয়েছে। অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা প্রতিবিম্ব তৈরি হয়েছে, দেখতেই পারতেছি। আরেকটা জিনিস দেখতে পারতেছি, সাইজ কি, সাইজ তুমি দেখতেই পারতেছো, দেখো সাইজ কত বড় একটা সাইজ হয়েছে। তো আমার বড় প্রতিবিম্ব তৈরি হয়। তার মানে আমরা কি একটা বিবর্ধিত প্রতিবিম্ব পাই, ঠিক আছে? তো অবাস্তব, সোজা এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই ছিল আমার কেস 1। এখন বস্তুটা যদি আমি ফোকাস ও মেরুর মাঝে না রেখে আমার মেরু এবং মানে ফোকাস থেকে বাইরে কিন্তু কেন্দ্রের মধ্যে রাখতাম, তাহলে কি ঘটনা ঘটতো, সেটাই আমার কেস 2। ধরো কেস 2 তে আমরা কি করতেছি, আমরা ইউটাকে রাখতেছি হচ্ছে ফোকাস দূরত্ব থেকে বড়, তার মানে ফোকাস দূরত্বের বাইরে এবং কেন্দ্রের মধ্যে, তার মানে এইটা। তো আমরা বস্তুটা রাখতেছি কোথায়, এই সেম বস্তুটা মনে করো আমরা রাখতেছি এইখানে, ঠিক আছে? তো এইখানে যখন আমি বস্তুটা রাখতেছি, সেম ভাবে কিভাবে আঁকতে হবে তোমরা বুঝতেছো। এই দেখো, এই যে সেম এটার মতো গেছে, এটার মতো ফিরে আসছে, গেল। এখন কেন্দ্র থেকে আমাদের যে একটা বিম্ব দিক আঁকতে হবে, দেখো আঁকো, এই যে আঁকলে মনে করো এইভাবে, তার মানে কি এইভাবে গেছে, তো সেই পথে ফিরে আসতে হবে, তার সে ফিরে আসতে হবে। তো এই যে ধরো এটা ভালো করে আঁকা হয় নাই, এই যে ধরো এই পথে আমার ফিরে আসছে, ঠিক আছে, গেল। আঁকলাম, তোমরা ভালো করে আঁকবা, ঠিক আছে? তো সমান্তরাল যে রশ্মিটা গেছিল সেটা ফোকাস বিন্দু দিয়ে সে ফিরে আসছে, আর কেন্দ্র থেকে যে রশ্মিটা গেছে দেখো সেটা কিন্তু আমার এই যে পিছন দিকে ফিরে আসছে, না? ফিরে এসে দেখো এইখানে মিলিত হয়েছে। তো আমরা একটা মিলিত পয়েন্ট পাইছি। আমার পিছনে কি কোথাও মিলিত হচ্ছে, এটা কিন্তু বড় হইতে যাচ্ছে, এটাও কিন্তু বড় হইতে যাচ্ছে, মানে ফাঁকাটা বড় হইতে যাচ্ছে। তার মানে আমার দর্পণের পিছনে কোথাও মিলতেছে না, আমার মিলতেছে কি, আমার দর্পণের সামনে মিলতেছে। তার মানে দেখো এখানে একটা প্রতিবিম্ব, এরকম একটা প্রতিবিম্ব আমরা এখানে পাবো। তার মানে এইটা তখন হবে আমার a ড্যাশ b ড্যাশ, ঠিক আছে? তো আমরা কেন্দ্র এবং ফোকাস থেকে বাইরে কিন্তু কেন্দ্রের ভিতরে, ফোকাস ও কেন্দ্রের মাঝে যদি রাখো একটা বস্তু, সেটা কিন্তু দেখো তুমি পিছনে একটা বাস্তব প্রতিবিম্ব পাচ্ছ। এটা কিন্তু দর্পণের পিছনে তৈরি হয় নাই, দর্পণের সামনে তৈরি হয়েছে এবং একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে। তার মানে তুমি এখানে কিন্তু লিখতে পারতেছো বাস্তব, এবং বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে বাস্তব ও উল্টো প্রতিবিম্ব পাচ্ছি। এখন সাইজটা দেখো, সাইজ কি ছোট না বড়? সাইজ কিন্তু বড় সাইজের একটা প্রতিবিম্ব পাচ্ছ, ঠিক আছে? তো আমরা যখন কেস 2 তে দেখতেছি
আমরা যেখানে রাখতেছি, তো আমরা বাস্তব উল্টো প্রতিবিম্ব পাচ্ছি এবং বড় প্রতিবিম্ব পাচ্ছি। তো আমরা এই দুইটা কেস বুঝতে পারছি। এখন আমরা যদি কেন্দ্রেরও বাইরে রাখতাম তাহলে কি হতো? চলো আমরা এখানে একটু দেখি কেস 3 দেখো। হ্যাঁ, কেস 3 আমার বস্তুটাকে রাখতেছি কেন্দ্রেরও বাইরে, তার মানে আমার বস্তুটার দূরত্ব যেটা সেটা আমার কেন্দ্র থেকেও বড়, তাই না? ইউ গ্রেটার দেন আর, তার মানে আমরা এইখানে কোথাও একটা রাখতেছি। তো চলো এখানে আমরা একটু ভালো করে এঁকে দেখাই, ঠিক আছে? এটা আমার একটা অবতল দর্পণ, এই যে এটা হচ্ছে তার কোটিংটা, এটা কিন্তু এই দাগগুলো দিতে হয়। হ্যাঁ, এই দাগ দিয়ে কোটিংটা বোঝায় বা প্রলেপ বোঝায়। তো এখানে ধরো তার ফোকাস আর এখানে তার কেন্দ্র। আমি হয়তো তোমাদের বলছিলাম যে যে ফোকাস দূরত্বটা থাকে সেটা কিন্তু, যে ফোকাস দূরত্বটা থাকে সেটা কিন্তু মানে ব্যাসার্ধের অর্ধেক হয়, ঠিক আছে? f r/2, এটা উত্তল দর্পণের ক্ষেত্রেও সত্যি, ঠিক আছে? তো আসলে এখন আমরা দেখি কেস 3 দেখি। যখন u গ্রেটার দেন r, তার মানে আমার বস্তুটা এইখানে কোথাও একটা রাখছি, তাই না? যখন এখানে কোথাও একটা রাখছি তখন দেখো আমার সমান, এবার সেম ভাবে আঁকতে হবে, সমান একটা দাগ দেও সমান্তরালে, সেটা কি হবে? আমার ফোকাস দূরত্ব দিয়ে ফিরে আসবে, ফোকাস দূরত্ব দিয়ে ফিরে আসছে, তাই না? ফোকাস দূরত্ব দিয়ে ফিরে গেছে। আবার যখন কেন্দ্র দিয়ে যাবে, যখন কেন্দ্র দিয়ে একটা বস্তু যাচ্ছে তখন কি হচ্ছে দেখো, তখন কিন্তু আমার এই যে কেন্দ্র দিয়ে যখন গেছে তখন কিন্তু আমার সেম এই দিকেই ফিরে আসছে, এই দিকে ফিরে গেছে, এই দিকে ফিরে যাচ্ছে। তার মানে আমরা কেন্দ্র দিয়ে দিয়েও কিন্তু আমরা এখনো কোনো মিলিত পয়েন্ট পাই না। হ্যাঁ পাইছি, এই দেখো আমরা এইখানে একটা মিলিত পয়েন্ট পেয়ে গেছি। তাহলে দেখো এখানে আমার একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে, তাই না? এই যে এইটা তখন আমার হয়ে গেছে a ড্যাশ b ড্যাশ, ঠিক আছে? তাহলে তুমি যখন কেন্দ্রেরও বাইরে একটা বস্তু রাখতেছো সেটা কি আমার বাস্তব উল্টা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বাস্তব উল্টা। এবং সাইজ দেখো, সাইজ কি এটার থেকে বড় না ছোট? অবশ্যই দেখো এটার থেকে এ বি থেকে এ ডায়ামিটার কিন্তু ছোট, তার মানে তুমি ছোট একটা প্রতিবিম্ব পাবা, ছোট একটা প্রতিবিম্ব পাবা, ঠিক আছে? এখন তুমি যদি কেন্দ্রের বাইরে না রেখে সরাসরি কেন্দ্রের উপরেই রাখতে, কেন্দ্রের উপরেই রাখছো, ধরো এই যে কেন্দ্রের উপরেই রাখছো, কেস মনে করো 4, কেস 4, ইউ যখন তোমার আর এর সমান, তাই না? ইউ যখন তোমার আর এর সমান, কেস 4 ধর তুমি এখানে রাখছো, এটা আমার তখন এ বি। হ্যাঁ, এখন দেখো আমার এখন সেম ভাবে এঁকে ফেলো, এই যে আমার এই যে গেল, এই যে ফিরে গেল, একটা লাইন পেলাম, এই যে একটা লাইন পাইছি। এখন আরেকটা লাইন তোমার কেন্দ্র দিয়ে দেওয়ার তো কোনো চান্স নাই, তখন তুমি আরেকটা কি করতে পারো, একটা আলোক রশ্মি তুমি যদি যেটা ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে, ফোকাস বিন্দু দিয়ে যেটা যাবে সেটা কিন্তু আবার সমান্তরালে ফিরে যায়, সেটা কিন্তু আবার সমান্তরালে ফিরে যায়, এই সমতলের সমান্তরালে ফিরে যায়, ঠিক আছে? তো ভাইস ভার্সা ঘটে, এটা আমরা বলছি না, ধরো সমান্তরালে যখন যায় তখন সেটা ফোকাস বিন্দু দিয়ে ফিরে যায়, আর ফোকাস বিন্দু দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় সেটা তার সমান্তরালে, এই যে এই তলের সমান্তরালে এসে ফিরে যায়, সমান্তরালে ফিরে যায়। তো এখন দেখো এখানে আমরা একটা মিলিত পয়েন্ট কিন্তু পেয়ে গেছি, এই যে একটা মিলিত পয়েন্ট পেয়ে গেছি, তাই না? তার মানে দেখো এই যে এইটা হবে আমার তখন a ড্যাশ b ড্যাশ, ঠিক আছে? a ড্যাশ b ড্যাশ। এখন তার মানে কি, তুমি যখন কেন্দ্রে রাখতেছো তখন তুমি কিন্তু একটা কি পাচ্ছো, বাস্তব উল্টা পাচ্ছো, বাস্তব উল্টা প্রতিবিম্ব পাচ্ছো, সেটা তো পাচ্ছোই। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তুমি যখন কেন্দ্রের উপরে রাখতেছো একটা বস্তু, সেটার যে প্রতিবিম্বটা পাচ্ছো সেটা কিন্তু একদম সমান, যদিও বাস্তব উল্টো, কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেটা কিন্তু তোমার যে বস্তুটা তার সমান একটা প্রতিবিম্ব তুমি কিন্তু এখানে পাও। তো এই যে অবতল দর্পণ, অবতল দর্পণের আমরা যে চারটা কেস দেখলাম, এই চারটা কেস অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমরা পাই। আশা করি তুমি এই চারটা কেস সুন্দর মতো আমার সাথে সাথে বুঝছো, ঠিক আছে? কারণ এটা যদি বুঝে থাকো তাহলে আমরা একটু সামনে আগাবো, সামনে অঙ্ক আছে। তো আমরা আরেকবার একটু রিক্যাপ করতে পারি। অবতল দর্পণের ক্ষেত্রে কেস 1 এ আমরা কি দেখছিলাম, u লেস দ্যান f, তার মানে আমরা বস্তুটা রাখছিলাম মেরু আর ফোকাস বিন্দুর মধ্যে। তখন আমরা কি পাইছিলাম, একটা অবাস্তব ও সোজা প্রতিবিম্ব পাইছিলাম, পিছনে দর্পণের পিছনে একটা প্রতিবিম্ব পাইছিলাম যেটা ছিল অবাস্তব ও সোজা, এবং তার সাইজটা কি ছিল আমাদের বড়।
এরপর আমরা বস্তুটা এখান থেকে উঠাই এখানে এনে রাখছি। তো এইখানে এনে যখন আমরা রাখছি তখন কিন্তু আমরা যে প্রতিবিম্বটা পাচ্ছি সেটা আমরা বাস্তব কেস 2 সেটা আমরা পাচ্ছি বাস্তব উল্টো, এবং সেটাও কিন্তু সাইজে বড়, সেটাও সাইজে বড়। এই দুই ক্ষেত্রে আমরা বড় পাইছি। এবং এরপরে কেস 3 আমরা যখন কেন্দ্রেরও বাইরে রাখছি বস্তুটা, এই যে কেন্দ্রেরও বাইরে AB, কেন্দ্রেরও বাইরে আমরা যখন বস্তুটা রাখছি ইউ গ্রেটার দেন আর, কেন্দ্রের বাইরে যখন বস্তুটা রাখছি তখন কিন্তু আমরা একটা বাস্তব এবং ছোট প্রতিবিম্ব পাইছি, বাস্তব এবং ছোট প্রতিবিম্ব পাইছি। এবং এই প্রতিবিম্বটা দেখো আমার আর ও এফ এর মাঝে, তার মানে কি আমার কেন্দ্র ও ফোকাস বিন্দুর মাঝে কিন্তু আমরা এই প্রতিবিম্বটা পাইছিলাম। আর কেস 4 আমরা যদি একদম সরল একদম ঠিক আর বরাবর রাখি, আর বরাবর রাখি, তাহলে আমরা ঠিক বাস্তব উল্টো এবং সমান একটা প্রতিবিম্ব পাবো, বাস্তব উল্টা এবং সমান একটা প্রতিবিম্ব পাবো। তো এই কেসগুলো আমার অবতল দর্পণের ক্ষেত্রে আমরা পাই, ঠিক আছে। এরপরে একটা টাইপেরই ম্যাথ আছে, একটাই সূত্র আছে, এই ম্যাথটা করলে তোমার এই চ্যাপ্টার শেষ। তো চলো আমরা দেখি, আমরা অনেকগুলো ম্যাথই দেখবো, তবে তোমার ম্যাথগুলো খুবই সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে আমাদের বস্তুগুলো আমরা বস্তু কোথায় রাখছি, কোথায় বিম্ব করছি, এটা কিন্তু আমরা জ্যামিতিক একটা আকৃতি আঁকার মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি। কিন্তু আমাদের ফিজিক্সে আমরা কিন্তু এই একটু ভেগ, অস্পষ্ট এই ধরনের ধারণা নিয়ে থাকতে চাই না। আমরা সবকিছু খুব সুন্দর সুপরিমিত ক্যালকুলেটিভ জিনিসটাতে পৌঁছাতে চাই, ঠিক আছে। তো আমরা আমাদের এই যে প্রতিবিম্ব, আমরা বস্তুটা কোথায় রাখলে আমার প্রতিবিম্ব কত দূরে তৈরি হচ্ছে এটা বোঝার জন্য কিন্তু আমাদের বিজ্ঞানীরা যে সূত্রগুলো আবিষ্কার করছে সেটার মধ্যে একটা হচ্ছে এটা, দেখো 1/u + 1/v = 1/f। এই সূত্রটা কিন্তু আমার সবগুলো গোলীয় দর্পণে কিন্তু ফলো করে। গোলীয় দর্পণগুলো কি ছিল? উত্তল দর্পণ ছিল, এরকম উত্তল দর্পণ, আর কি ছিল? অবতল দর্পণ ছিল, তাই না? তো এই যে দুই ধরনের দর্পণ দেখছি, আমার উত্তল দর্পণের ক্ষেত্রে আমার একটা ফোকাস বিন্দু থাকে f, এটার দূরত্ব দেখো, এটার দূরত্ব হচ্ছে f, আর যে কেন্দ্রের যে দূরত্ব সেটা তো আমার r বললাম, সেটা ঠিক আছে। এখন আমার বস্তুটা যেখানে রাখতেছি বস্তুর দূরত্ব হচ্ছে u, আর আমার যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, প্রতিবিম্ব ধরো এখানে আমার যদি বস্তু রাখি, বস্তুটা সবসময় আমরা কোথায় রাখি? আমাদের বাইরে বস্তু থাকে না, আমার দর্পণের সামনে বস্তু থাকে। তো এটা যদি আমার উত্তল দর্পণ হয়, আমরা বস্তু রাখতেছি এখানে, তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা হয় কিন্তু আমার ইউ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো আমার সবসময় কি হয়, আমার বস্তুটা তৈরি হয় কোথায়? এই যে এই ভিতরে, ভিতরে একটা প্রতিবিম্ব তৈরি হয়। তো এই যে প্রতিবিম্বর যে দূরত্বটা সেটা কিন্তু ভি। এখন আমরা আরেকটা জিনিস একটু আগে বলছিলাম, দেখো আমার দর্পণের যদি সামনে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে আমরা প্লাস ভি লিখি, আর আমার দর্পণে যদি পেছনে প্রতিবিম্ব তৈরি হয় সেটাকে আমরা মাইনাস ভি দিয়ে লিখি। তো সাধারণত আমরা সাধারণ জেনারেল যে সূত্রটা সেটা আমরা ভি দিয়ে লিখলাম, কিন্তু আমার যখন দেখবা যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কোথায়? দর্পণের পিছনে, তখন সেটা কিন্তু তোমার মাইনাস ভি দিয়ে লিখতে হবে। আর এই যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো, ধরো এটা হচ্ছে ফোকাস বিন্দু আর এটা হচ্ছে তোমার আর, ঠিক আছে। এখন বস্তুটা তুমি যেখানে রাখো, ধরো এখানে রাখছো, তো এই দূরত্বটা হবে কিন্তু তোমার ইউ। আর তোমার বস্তুটা যদি এই পাশে কোথাও একটা তৈরি হয়, ধরো এইসব কোথাও একটা তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভি হবে এটা, এই যে এই দূরত্বটা কিন্তু তোমার ভি। কিন্তু তোমার ধরো এখানে রাখছিলে বস্তুটা, তোমার এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিন্তু তোমার ভিটাকে আর ভি লিখলে হবে না, তখন তোমার সেটাকে মাইনাস ভি লিখতে হবে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা এই সূত্রটা দিয়ে অঙ্ক করব, ঠিক আছে। ধরো একটা জিনিস ধরো আমাদের অবতল দর্পণ আছে, এরকম একটা অবতল দর্পণ আছে, হ্যাঁ। অবতল দর্পণে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ধরো ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার f, তাহলে কি ফোকাস দূরত্ব কত? 10 সেন্টিমিটার গেল। আর তোমার বস্তু রাখছো ধরো 12 সেন্টিমিটারে, বস্তু রাখছো তুমি 12 সেন্টিমিটার দূরে, তার মানে u = 12, মানে এই দূরত্বটা তোমার 12, তাই না? এখন তোমার জানতে চাইলো যে তোমার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বা প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, বা প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে। তো তোমার বের করতে হবে কি ভি।
এখন আমরা এখান থেকে কি পাইছি, ইউ পাইছি, এফ পাইছি। তো আমরা ইউ আর এফ এর ভ্যালু যদি এখানে বসাই দিই আমরা কিন্তু ইজিলি ভি পেয়ে যাব। কিভাবে পাই দেখো, চলো বসাই। 1 বাই ইউ ছিল, ইউ কত 12 প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, এফ কত 10 সেন্টিমিটার। তাহলে 1 বাই ভি রাখো, ওই পাশে নিয়ে যাও, 1 বাই 10 মাইনাস 1 বাই 12। তাহলে কি হবে দেখো, দুই বাই 120, তার মানে কি 1 বাই 60। তার মানে 1 বাই ভি মানে হচ্ছে 1 বাই ভি ইজ ইকুয়াল টু কি পাচ্ছ 1 বাই 60। তাহলে এটাকে যদি উল্টাই দাও তাহলে তুমি ভি পেয়ে যাচ্ছ, ভি পাবা 60 সেন্টিমিটার। দেখছো একটা জিনিস। এখন দেখো তোমার যে ফোকাস দূরত্বটা ছিল সেটা দেওয়া ছিল এবং যে বস্তুটা কোথায় রাখছো সেটা দেওয়া আছে। এখন তুমি দেখো প্রতিবিম্বের দূরত্বটা কিন্তু পেয়ে গেছো এবং এটা পাইছো কি, এটা কিন্তু তুমি পজিটিভ একটা ভ্যালু পাইছো, পজিটিভ একটা ভ্যালু পাইছো। তার মানে কি তুমি বুঝতে পারছো তোমার প্রতিবিম্বটা তোমার এই যে এই দর্পণের সামনে এই যে 60 সেন্টিমিটার দূরে এইখানে কোথাও একটা হবে। বুঝতে পারতেছো? এই অঙ্ক থেকে আমরা এই জিনিসটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলছি, তাই না? এখন ধরো আরেকটা কাহিনী দেওয়া থাকলো, ধরো তোমার বস্তুটা এখানে নাই, বস্তুটা এখানে আছে, তার মানে কি তোমার ইউ এর ভ্যালু তোমার এফ থেকে ছোট, তাই না? তাহলে 10 থেকে কম একটা ভ্যালু ধরে নিই, ধরো 8 দেওয়া আছে, ইউ ধরো 8 সেন্টিমিটার। তাহলে কি হতো দেখো, তোমার ম্যাথ থেকে কিন্তু তুমি আমার বস্তুর প্রকৃতি কি হবে সেটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এখন দেখো ম্যাথ থেকে তুমি কি দেখতেছো, ইউ দেওয়া আছে কত 8 সেন্টিমিটার এবং এফ দেওয়া আছে কি, এফ দেওয়া আছে আমার 10 সেন্টিমিটার। তাহলে আমার ভি কত, এই ভি বের করার মাধ্যমে কিন্তু তোমার বস্তুটা কোথায় তৈরি হচ্ছে, কি ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে তুমি কিন্তু বুঝে যাবে। যেটা এটা একটা অবতল দর্পণ, তাহলে তুমি এখানে লিখতে পারো 1 বাই ইউ, ইউ কত 8 প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, এফ কত 10 সেন্টিমিটার। তাহলে দেখো 1 বাই ভি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারতেছো 1 বাই 10 মাইনাস 1 বাই 8। তো এখানে তুমি সিম্পল ক্যালকুলেশন করো 80। তো 80 করো, এখন কি হবে দেখো 8 মাইনাস 10। তো এখানে তুমি দেখতেই পারতেছো মাইনাস 2 ডিভাইডেড বাই 8 এরকম একটা জিনিস পাচ্ছ। তার মানে কি মাইনাস 1 বাই 40 কাটাকাটি করলে, তাই না? 40 মাইনাস 1 বাই 40। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ 1 বাই v ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 40। তাহলে v ইজ ইকুয়াল টু কি পাবা মাইনাস 40, উল্টাই দিছি আমরা। তো দেখো এখানে কিন্তু তুমি একটা নেগেটিভ ভ্যালু পাইছো। তো এখানে যেহেতু তুমি একটা নেগেটিভ ভ্যালু পাইছো, এখান থেকে কিন্তু তুমি ইজিলি এই সিদ্ধান্তে আসতে পারো যে তোমার যে বস্তুটা তৈরি হবে, যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কিন্তু অবাস্তব হবে। নেগেটিভ দূরত্ব মানে কি, তোমার এইদিকে তুমি সবগুলো পজিটিভ দূরত্ব ধরছো, তার মানে নেগেটিভ দূরত্ব, তার মানে তোমার প্রতিবিম্ব তৈরি হয়েছে এইদিকে 40 সেন্টিমিটার দূরত্বে, এইদিকে ধরো 40 সেন্টিমিটার দূরত্বে তোমার এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। দেখতে পারতেছো? তুমি যদি এইখানে রাখো তাহলে এই সব জায়গায় এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে 40 সেন্টিমিটার পিছনে। মাইনাস দিয়ে কিন্তু তুমি এটাই বুঝতে পারতেছো, তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। তো এইভাবে কিন্তু ইজিলি তোমার এই যে দূরত্বগুলো দেওয়া থাকলে, যে কোনো একটা দূরত্ব যদি দেওয়া থাকে, যে কোনো দুইটা দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে বাকিটা তুমি বের করতে পারবে। ধরো ইউ দেওয়া আছে এবং ভি দেওয়া আছে, তাহলে কিন্তু তোমাকে প্রশ্ন করলো ওই দর্পণের ফোকাস দূরত্ব কত, এটা কি তুমি বের করতে পারবে না? অবশ্যই পারবা। আবার যদি বলে তোমার একটা বস্তু এক জায়গায় রাখা আছে যেটার ফোকাস দূরত্ব, যেটার প্রতিবিম্ব তৈরি হয় এত দূরে, হ্যাঁ, ধরো যদি বলে দর্পণের সামনে এত দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে দর্পণের সামনে, অবতল দর্পণের সামনে যদি প্রতিবিম্ব তৈরি হয়েছে তো অবভিয়াসলি তুমি সেই ভিটাকে পজিটিভ ধরবা। আবার যদি বলে যে একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে, তো অবাস্তব প্রতিবিম্ব তৈরি হওয়া মানেই দর্পণের পিছনে কোথাও তৈরি হওয়া, দর্পণের পিছনে কোথাও তৈরি হওয়া মানে নেগেটিভ ভি। তো সেই যে দূরত্বটা দেওয়া থাকে সেই দূরত্বটাকে তুমি কিন্তু নেগেটিভ ধরে নিবা। ধরো বললো যে 10 সেন্টিমিটার, দর্পণের 10 সেন্টিমিটার দূরে একটি অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে। অবাস্তব কথাটা তুমি ক্যাচ করছো এবং 10 সেন্টিমিটার দূরে, তার মানে ভি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দূরে, এবং যেহেতু অবাস্তব প্রতিবিম্ব বলছে তখন সেক্ষেত্রে কিন্তু তোমার ভি -10 ধরে নিবা। তারপর ধরো তোমার একটা ফোকাস দূরত্ব দেওয়া থাকবে, তাহলে তুমি ইউ কি ইজিলি বের করতে পারবা না? অবশ্যই পারবা। এই সূত্রে বসাই দিবা, দেখবা ইজিলি বের হয়ে গেছে।
তো এইভাবে কিন্তু তোমার অঙ্কগুলো করে, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম ভাবে অঙ্ক করে, যেটা আমি তোমাকে সামনে আরো কিছু উদাহরণ দিয়ে দেখাই দিব, ঠিক আছে। তো আপাতত আমাদের এই সূত্রের ম্যাথটা দেখলাম। এখন আমরা তো শুধু জানতে পারছি আমার বস্তুটা কোথা থেকে কত দূরে তৈরি হচ্ছে, তাই না? কিন্তু সে কত বড় তৈরি হচ্ছে নাকি সমান তৈরি হচ্ছে এটা তো আমরা এখনো বুঝতে পারিনি। সেটা কি বিজ্ঞানীরা এখনো বের করতে পারে নাই? অবশ্যই পারছে। তো এই জিনিসটা, এই কনসেপ্টটার নাম হচ্ছে বিবর্ধন। তাহলে আমরা এখন বিবর্ধন জিনিসটা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই চ্যাপ্টারের যে শেষ টপিকটা আছে বিবর্ধন, সেই বিবর্ধন জিনিসটা বোঝার চেষ্টা করব। এখন বিবর্ধন জিনিসটা কি? সহজ, খুবই সহজ একটা জিনিস। বিবর্ধন, বিবর্ধন এম দিয়ে প্রকাশ করা হয়। আর এটা একটা অনুপাত। এটা কিসের অনুপাত? তোমার প্রতিবিম্বের যে সাইজ, ধরো এল ড্যাশ, আর তোমার যে বস্তুটার সাইজ এল, এল ড্যাশ বাই এল, এটা কি? এটা হচ্ছে আমার প্রতিবিম্বের যে সাইজ, প্রতিবিম্ব, প্রতিবিম্বের যে উচ্চতা বা সাইজ এটাই হলো। আর এটা হচ্ছে আমার বস্তু, বস্তুর সাইজ। তো ধরো একটা বস্তু, কোন একটা দর্পণের সামনে কোথাও একটা বস্তু রাখছো, সেই বস্তুর উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার এবং তার যে প্রতিবিম্বটা পাওয়া গেছে তার উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, তাই না? এরকম ধরো বলে দিল। তাহলে আমার কি বলছে? আমার বস্তুর উচ্চতা 10 সেন্টিমিটার এবং আমার যে প্রতিবিম্ব সেটার উচ্চতা 12 সেন্টিমিটার। তাহলে তার বিবর্ধন কত? এটা তোমরা ইজিলি বের করতে পারছো। বিবর্ধন l ড্যাশ বাই l, l ড্যাশ কত? 12 আর আমার l কত? 10। তার মানে 1.2 বিবর্ধনের প্রতিবিম্ব আমরা পাইছি। এটা খুবই সহজ না? কিন্তু ধরো আমরা আমরা বস্তুর বিবর্ধন মানে কি, বস্তুটা আমার প্রতিবিম্বটা আমার বস্তু থেকে কত গুণ বড় বা কত গুণ ছোট এটা আমরা বের করতেছি। আমরা যদি সেই বস্তু এবং প্রতিবিম্বের উচ্চতা জানি তাহলে আমরা ইজিলি বের করতে পারতেছি, ঠিক আছে। এখন ধরো আমরা বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা এটা জানতে পারলাম না, তাহলে কি আমরা বের করতে পারবো না? এটা কি বিজ্ঞানীরা ভাবে নাই? অবশ্যই ভাবছে। তো এখন সেটা কিভাবে বের করে সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে আমরা একটু আগে দেখছি দূরত্বের হিসাব নিকাশ। দূরত্বের ক্ষেত্রে আমার কি ছিল? ইউ ছিল বস্তুর দূরত্ব, ভি ছিল আমার প্রতিবিম্বের দূরত্ব, আর এফ তো ছিল ফোকাস বিন্দুর দূরত্ব। তো এখানে আমার এফটা দরকার নেই। আমার প্রতিবিম্বের যে আমার যে বিবর্ধন সেটার যে একটা সূত্র আছে, এটা তোমরা একটু ভালো করে নোট করো। সেটা হচ্ছে m মাইনাস ভি ভাগ ইউ, ঠিক আছে। এখানে আমার দেখো ভিটা আমার পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু আমার সবসময় আমরা মাইনাস ভি ভাগ ইউ এই সূত্রটা ইউজ করব। এখন দেখো, এখন আরেকটা জিনিস, এখানে যদি আমার ভি পজিটিভ হয় তাহলে কিন্তু আমরা একটা নেগেটিভ ভ্যালু পেয়ে যাব। আবার আমার ভি যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আমরা এখানে একটা পজিটিভ ভ্যালু পাবো। কিন্তু আমার একটা বস্তু কত গুণ বড় বা কত গুণ ছোট এর সাথে তো আমার নেগেটিভ পজিটিভের কোনো হিসাব নিকাশের দরকার নেই, তাই না? তো এটা আমরা সুন্দর মতো একটা মডুলাস চিহ্ন দিয়ে লিখতে পারি, মডুলাস চিহ্ন দিয়ে লিখতে পারি, ঠিক আছে। মডুলাস চিহ্ন কি করে? আমার এর ভিতরে যাই থাকে তাকে ধরে পজিটিভ বানায় দেয়, ঠিক আছে। এখন এটা কিভাবে আমরা হিসাব করব? ধরো আমার একটা বস্তুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, হ্যাঁ, বস্তু 10 সেন্টিমিটার দূরে আছে এবং তার যে একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা কত দূরে? 12 সেন্টিমিটার দূরে। তার মানে কি আমার 12 সেন্টিমিটার দূরে একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে। তার মানে অবাস্তব প্রতিবিম্ব মানে কি? আমরা v কে মাইনাস v ধরে নিই। তার মানে v তুমি -12 সেন্টিমিটার লিখবা। তার মানে তুমি যখন এখানে বিবর্ধন তোমাকে যখন বের করতে বলবে তখন বিবর্ধন তুমি যখন মান বসাবা মডুলাসের মধ্যে মান তুমি বসাচ্ছ তখন মাইনাস v কত? -12। তার মানে এখানে তুমি -12 বসাই দিবা, -12 ভাগ u, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি এখানে একটা u কত ছিল আমার? 10। তাহলে তুমি কিন্তু এখানে একটা ভ্যালু পেয়ে যাচ্ছ যেটা কত? যেটা হচ্ছে আমার কত? 1.2 বিবর্ধন। এই যে দেখো 1.2 সেম ভাবে কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে। বস্তু কত দূরে আছে এবং প্রতিবিম্বের দূরত্ব, এই দুটো দূরত্ব হিসাব করে কিন্তু আমরা বিবর্ধন বের করতে পারছি। তো আমরা বিবর্ধন জিনিসটা বুঝে গেলাম, বিবর্ধন জিনিসটা কিভাবে হিসাব করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। তো এখন কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি সবগুলো পয়েন্ট কভার করা শেষ, সবগুলো টপিক মোটামুটি কভার করা শেষ। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো, সবগুলো টপিক আমাদের আলো কিভাবে কাজ করে বুঝতে পারছো, আমাদের দর্পণগুলোতে আমাদের বস্তুগুলোর প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়, সেই প্রতিবিম্বগুলো কিভাবে আঁকতে হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে শুধু একটাই কেস হয়, কিন্তু আমরা অবতল দর্পণের ক্ষেত্রে 4 ধরনের কেস দেখছি।
এবং সবার শেষে আমরা কিভাবে ম্যাচ করতে হয় সেটাও কিন্তু দেখছি। আমাদের ইউ ভি এফ এগুলো দিয়ে কিভাবে আমাদের সূত্রটা সলভ করে ম্যাথ বের করতে হয়, বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব বের করতে হয় সেটা দেখছি। এবং সবশেষে কিন্তু আমরা এটাও দেখছি আমার বিবর্ধনের যে হিসাব নিকাশ, বিবর্ধনের হিসাব নিকাশ যদি সরাসরি উচ্চতা দেওয়া থাকে বস্তু এবং প্রতিবিম্বের, তাহলে m l' l লিখবা। আর যদি দেওয়া না থাকে তো তখন তোমার ইউ ভি এই দুইটা ইউজ করে বের করতে হয়, তখন কিন্তু তুমি একটা সূত্র লিখবা, মডুলাস অফ m মাইনাস v ভাগ u। ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা পজিটিভ ভ্যালু পাবা। তা এই পজিটিভ ভ্যালুটা পাওয়ার কারণ কি, আমাদের আসলে বিবর্ধন মানে একটা জিনিস আরেকটা জিনিসের থেকে কত বড় বা ছোট এটা নেগেটিভ পজিটিভের কোনো বিষয় না। এটা আসলে কত 0 থেকে মানে 0 পয়েন্ট সামথিং নাকি একের থেকে বড়, একের থেকে বড় না একের থেকে ছোট এর উপরে নির্ভর করে। যদি কোন বিবর্ধন কোনো বস্তুর বিবর্ধন m যদি তুমি সেটা যদি একের থেকে বড় পাও, বিবর্ধন যদি একের থেকে বড় হয়, ধরো 1 পয়েন্ট সামথিং, হ্যাঁ, তো বিবর্ধন যদি একের থেকে বড় হয় তখন তুমি সেটাকে কিন্তু বলতে পারো যে তোমার বস্তুর থেকে বিম্ব বড়। আর যদি একের থেকে ছোট হয়, মনে করো 0 পয়েন্ট সামথিং হইছে, হ্যাঁ, 0.25 বা 0.75 এরকম যদি একটা অনুপাত আসে মানে ভ্যালু আসে, m যদি 1 থেকে ছোট হয়, তখন কিন্তু তুমি ডিসিশন নিতে পারো তোমার প্রতিবিম্বটা কি হবে, ছোট হবে। তো এই গেল বিবর্ধনেরও কাহিনী। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন শেষ একটা ম্যাথ দেখে নিব। এই ম্যাথটা তোমার ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটা ম্যাথ, যেটা কি বলছে, এরকম একটা উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, দেখতেই পারতেছো একটা উত্তল দর্পণের চিত্র দেওয়া আছে। তো উত্তল দর্পণের সামনে একটা বস্তু রাখা আছে এবি, আর কিছু দূরত্ব দেওয়া আছে পিবি। তার মানে কি, এখানে দেখো তোমার পিবি দেওয়া আছে কত 8 সেন্টিমিটার, তার মানে কত ইউ দেওয়া আছে তোমার 8 সেন্টিমিটার, তাই না? পিবি মানে এটা, তার মানে বস্তুর দূরত্ব যেটা সেটা ইউ দেওয়া আছে আমার 8 সেন্টিমিটার, সেটা কোথায় আছে, আমার দর্পণের সামনে আছে। আর একটা দূরত্ব দেওয়া আছে দেখো সিপি, তার মানে কি তোমার এই দূরত্বটা দেওয়া আছে, এই দূরত্বটা কি আমার ব্যাসার্ধ। আর আর দেওয়া আছে কত, আর দেওয়া আছে কত আমার 12 সেন্টিমিটার, তাই না? 12 সেন্টিমিটার। এখন দেখো একটা জিনিস, আচ্ছা আমরা আরেকটা জিনিস কি জানি, আরেকটা জিনিস জানি আমরা f r/2, তার মানে f এর যে দূরত্বটা সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 12/2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এইখানে একটা কথা আছে, আমি তোমাদের বারবার করে একটা জিনিস বলছি, দর্পণের সামনে থাকলে তুমি পজিটিভ ভ্যালু ধরে নিবা, দর্পণের পেছনে থাকলে নেগেটিভ ভ্যালু ধরে নিবা। ঠিক আছে, আচ্ছা গেল সেটা। এখন কি বলছে, এ বি এর বিবর্ধন নির্ণয় করতে, তার মানে m বের করতে হবে, তাই না? তার মানে আমার এখানে উদ্দীপকে এর কোনো উচ্চতা দেওয়া নাই, আমার যে প্রতিবিম্ব আছে তারও কোনো উচ্চতা দেওয়া নেই। তার মানে আমার যদি এখানে বিবর্ধনটা বের করতে হয় তাহলে আমার এই সূত্রতেই যাওয়া লাগবে, m v ভাগ u, মডুলাস দিতে চাইলে দিতে পারো না, তো আমার এই সূত্রই যাওয়া লাগতেছে, তাই না? তাহলে এই সূত্র যদি যাই তাহলে আমার ইউ লাগবে, ইউ আমাদের দেওয়া আছে, আমাদের ভি লাগবে, ভিটা আমাদের দেওয়া নাই কিন্তু আমরা বের করে নিতে পারবো। কিভাবে বের করব, প্যারা নেই, আমি দেখাচ্ছি। তো এখন দেখো এখানে আমি একটা জিনিস বলছি তোমার যে f r/2 যার দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, তাই না? 6 সেন্টিমিটার, তার মানে মেরু থেকে দূরত্ব 6 সেন্টিমিটার। এখন তোমার f যেটা, এই f টা কি তোমার দর্পণের সামনে আছে নাকি পিছনে আছে? অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যেহেতু উত্তল দর্পণ, তোমার f টা কিন্তু আছে দর্পণের পেছনে। তো আমি 100 বার করে তোমার এতক্ষণে বলে ফেলছি যে দর্পণের পেছনে যদি কোনো দূরত্ব হয় সেটাকে তুমি পজিটিভ দাও। তুমি এই পুরো জিনিসটাকে একটা সংখ্যা রেখার মতো করে চিন্তা করবা, ঠিক আছে? এটা সংখ্যা রেখার মতো করে চিন্তা করবা, ভাববা এখানে তোমার 0 আছে, হ্যাঁ, এইদিকে তোমার +1, এদিকে তোমার +2, এইভাবে এদিক বাড়ছে, আর এইদিকে তোমার -1 -2 এইভাবে গেছে জিনিসটা, ঠিক আছে? এইভাবে গেছে, হ্যাঁ। এখন তোমার এটা যদি এটা দর্পণের পেছন পাশ, এটা সামনে, এটা সামনে, এটা পেছনে। এখন তোমার সামনে দেখতেই পাচ্ছ, সামনে যতগুলো ভ্যালু সেগুলো ভ্যালু পজিটিভ ভ্যালু, আর পিছনে যতগুলো ভ্যালু দেখতেছো সবগুলো কি তোমার নেগেটিভ ভ্যালু।
তো এখন এই উত্তল দর্পণের ব্যাপারে আসো। এই উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি কিন্তু ক্লিয়ারলি জানো বা দেখতে পাচ্ছ যে উত্তল দর্পণের যে ফোকাস দূরত্বটা থাকে সেটা অবশ্যই আমার দর্পণের পেছনে থাকে। তো তাহলে কি তোমার এফটা 6 সেন্টিমিটার নিবা নাকি এফটা তুমি -6 সেন্টিমিটার নিবা? অবভিয়াসলি -6 সেন্টিমিটার নিবা, -6 সেন্টিমিটার। আর বস্তুটা আছে দর্পণের সামনে +8 সেন্টিমিটার, ঠিক আছে। এখন তুমি জাস্ট ভি বের করতে পারলেই কাহিনী শেষ, তাই না? এখন আমরা ভিটা বের করি। ভিটা কিভাবে বের করব দেখো, এই যে আমরা সূত্র জানি, খুব সুন্দর সূত্র, 1/u + 1/v is equal to 1/f। এখানে দেখো তোমার u এর ভ্যালু জানো 1 কত 8, v এর ভ্যালু তুমি বের করতেছো, v গেল, আর f এর ভ্যালু 1/f, f এর ভ্যালু তুমি কত বসাবা -6 সেন্টিমিটার, তার মানে -6। তাহলে এখন দেখো এখান থেকে তুমি ইজিলি বের করতে পারছো 1/v is equal to -1/6 -1/8। এখন জাস্ট এটা হিসাব করো, হিসাব করো কত 24, 4 ছক 24 মাইনাস 3 এটা 24, তাহলে -4 3 7/24। এই যে v এর ভ্যালু 500, 1/v এর ভ্যালু 500 কত -7/24। তার মানে এখান থেকে তুমি v এর ভ্যালু পেয়ে যাবা -24/7। আরে 24/7 হয়ে গেল দেখি। আচ্ছা যাই হোক, তো v এর ভ্যালু কি পাইছো তুমি দেখো, v এর ভ্যালু পাইছো নেগেটিভ। তার মানে তুমি অবশ্যই বুঝতে পারতেছো তোমার প্রতিবিম্বটা কোথায় অবস্থিত হবে। প্রতিবিম্বর অবস্থান হবে তোমার দর্পণের পেছনে, এই যে সংখ্যা রেখার এই সাইডে, তোমার দর্পণের পেছন সাইডে তোমার প্রতিবিম্বের যে অবস্থান হবে। তোমার কি প্রতিবিম্বের অবস্থান চাইছে? না, চাইনি। তোমার চাইছে কি ab এর বিবর্ধন নির্ণয়। এখন সরাসরি তুমি বিবর্ধন নির্ণয়ে চলে যেতে পারো। তাহলে আমরা এখন বিবর্ধনের সূত্র জানি, বিবর্ধন m is equal to -v divided by u। বসাও, মান বসাও, মাইনাস ইনটু -24/7, তার মানে +24/7 ইনটু 1/u। u কত 8, এই যে এটা কাটলে কত হয় 3, তাহলে 3/7, তাই না? তোমার m আসছে কি 3/7। তার মানে কি দেখো, গ নম্বরের উত্তর কিন্তু হয়ে গেছে। ab এর বিবর্ধন কত 3/7। এখন তুমি এখান থেকে আরেকটা জিনিসও দেখতে পাচ্ছো যে তোমার এই যে যে ভগ্নাংশটা তুমি পাইছো, এটা কিন্তু তোমার লব ছোট এবং হর বড়। তার মানে কি এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়। এটা যদি তুমি ভাগ করো ক্যালকুলেটরে, তুমি একটা একের থেকে ছোট একটা মানই পাবা, পয়েন্ট সামথিং একটা মান পাবা, তাই না? তাহলে তুমি এখান থেকে দেখতেই পারতেছো তুমি কিন্তু একটা ছোট প্রতিবিম্ব পাচ্ছো। তো আমরা যখন উত্তল দর্পণের প্রতিবিম্ব আঁকছিলাম তখন আমরা একটা অবাস্তব সোজা এবং ছোট প্রতিবিম্ব পাইছিলাম। তো সেটাই কিন্তু আমরা ম্যাথ করে বের করলাম, ম্যাথ করে সেটা বুঝতে পারলাম। তো তোমার জাস্ট চাইছে এর বিবর্ধন নির্ণয় করো, তুমি সুদা এত কথা লিখবে না, তুমি লিখবা যে এবি এর বিবর্ধন এই যে 3/7, শেষ। তোমার গ নম্বরের উত্তর শেষ। আর ঘ নম্বরে কি ছিল? ঘ নম্বরে তোমার হয়তো এটার রশ্মি চিত্র এঁকে এটার যে অবস্থান সেটা দেখাতে বলছে। তো তোমরা সেটা দেখাতে পারবা। কিভাবে দেখাবা? এই যে সমান্তরাল একটা রশ্মি দিবা, তো সেটা আমার ফোকাস দিয়ে যাবে, তার মানে কি এদিকে প্রতিফলিত হয়ে গেছে, তাই না? আবার কেন্দ্র সরাসরি যে বিন্দুটা আমার গেছে, রশ্মিটা যাবে, সেটা আমার ওই পথেই ফিরে আসবে, তাই না? ওই পথেই ফিরে আসছে। এবং এই দুইটা মিলিত হয়েছে কোথায়? এইখানে, এই যে দেখছো আমরা v এর ভ্যালু মাইনাস পাইছিলাম, এই যে v এর ভ্যালু আমরা -24/7 পাইছি না? দেখছো v এর ভ্যালু কিন্তু আমার -24/7, এই যে মাইনাস পাইছি। তার মানে কি দর্পণের ওই পাশে আমরা ম্যাথ দিয়েও আমরা যে রশ্মি চিত্রটা আঁকছি সেটা কিন্তু আমরা ম্যাথ দিয়ে ভ্যালিডেট করতে পারছি না। এইভাবে জিনিসগুলো আসলে তোমার বুঝে বুঝে পড়তে হবে। ম্যাথগুলো কি টাইপের ম্যাথ, এই যে টাইপের ম্যাথগুলো আমি দেখালাম, এই জিনিসগুলো যদি মাথায় রাখো, এর বাইরে কোনো ম্যাথ আসবে না অ্যাটলিস্ট এই চ্যাপ্টারে, ঠিক আছে? এই চ্যাপ্টারে আর কতই বা কঠিন করবে, ঠিক আছে? তো আশা করি আমার সাথে তোমরা বুঝে বুঝে পড়ছো, এবং তাই যদি হয় তাহলে তোমাদের এই চ্যাপ্টার তোমাদের কাছে আর কোনো ব্যাপারই না, হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে সবাই পড়াশোনা করো, সকলকে ধন্যবাদ।